সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে যুক্ত হয়ে পড়েছো আশা করছি। আমি জুয়েল কিডের স্যার যুক্ত হয়ে গেছি তোমাদের সাথে। জাকিরস বিসিএস স্পেশালের পক্ষ থেকে বাংলারে বিশেষ করছে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে যুক্ত হচ্ছে আমার সাথে। আমরা এখন ক্লাসে প্রবেশ করবো। বানান শুদ্ধিতে আমরা আছি। নোমান শাহেদ, রাশিদুজ্জামান রাশেদ, সরোয়ার হোসেন বাপ্পি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শিলা দাস, আদাব স্যার। আদাব। অনেকেই সালাম দিয়েছেন, আমি সবার নাম করতে পারছি না, অনেক নাম। সবার পক্ষ থেকে আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, সুস্থ আছি, আশা করছি আপনারা ভালো আছেন। আমরা ক্লাসে যুক্ত হচ্ছি, সবাই ক্লাস করব এখন। নয় গুরু কেমন আছেন? হ্যাঁ, শিষ্য ভালো আছি, আমি ভালো আছি। রশিদ আলম, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে বাবা, আমরা কুশল বিনিময় শেষ করছি। শামীম ইসলাম, আমরা মুরাদ চৌধুরী, হ্যাঁ ভালো আছি আমি। আমরা এবারে ক্লাসে যেতে চাই। আমরা বানান নিয়ে একটু কথা বলবো। আমি আগে শুরুতেই কথা বলবো, বলে তারপর আপনাদেরকে ফ্লোর দেব। হ্যাঁ, আমি ক্লাস চলাকালে কমেন্ট দেখবো না, ঠিকই বলেছো আবু সাইদ। আমি ক্লাস শুরু করে আর কমেন্টস দেখবো না, আমি শেষে কমেন্টস চাইবো। আপনারা যদি কেউ কমেন্টস করেন ক্লাসের মাঝখানে, আমি কিন্তু কমেন্টসের উত্তর দিব না। আমি ক্লাস শেষ করে শেষে কমেন্টস করার জন্য বলবো, তখন আপনারা কমেন্টস করবেন। জি, তো ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আমি ক্লাস শুরু করছি। আমি ভালো আছি। শাহজামাল উদ্দিন স্যার, অনেক অপেক্ষার পর দেখা পেলাম, ধন্যবাদ। ওমর ফারুক, ধন্যবাদ। আপনারা আমার জন্য অপেক্ষা করেন, বসে থাকেন আমার ক্লাসের আশায়। এটি আমার জন্য খুবই গর্বের এবং আনন্দের। ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের সবার প্রতি। আমরা শুরু করছি। আমরা কতদিন ছিলাম, বানানের কিছু নিয়ম করছিলাম, আজকে আরো কিছু নিয়ম করবো। শুরুতে যে নিয়মটি লিখবেন সেটি লেখেন রেফ, এরপরে রেফ এর পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। আজকে আমরা যে নিয়মটি এখন করছি সেই নিয়মটি হচ্ছে আহসান হাবিব, আব্দুল হাসিব, বানান সূত্র বাবা 268 পেজ, 268 পেজে বানান শুদ্ধিকরণ। জি, আমরা প্রথম আজকের দিনের প্রথম যে নিয়মটা লিখেছি সেটি হচ্ছে রেফ এর পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। রেফ এর পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। দ্বিত্ব মানে দুইবার, খুবই সিম্পল নিয়ম। অর্থাৎ যেই শব্দে রেফ থাকবে সেখানে একই ব্যঞ্জন দুইবার ব্যবহার করা যাবে না। রেফের পরে একই শব্দ দুইবার ব্যবহার করা কি যাবে না। দেখেন একটি মজার বিষয়, দেখেন শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকেই কি সৌন্দর্য বানান এইভাবে লিখি, আমি জানি না আপনারা লেখেন কিনা, কিন্তু সৌন্দর্য বানান এইভাবে এখন আর লেখা যাবে না। আগের যুগে হয়তো লেখা যেত, কিন্তু এখন আর লেখা যাবে না। দেখবেন সূর্য, আগের যুগের কবিতা যদি পড়েন 20-30 আগের, ঠিক আছে, আবু ইসহাকের একটু উপন্যাস আছে সূর্য দীঘল বাড়ি, সূর্য দীঘল, দেখবেন এইরকম বানান সূর্য। কিন্তু এই বানানটা এখন যদি আপনাকে লিখতে দেয় যে সূর্য বানান কি, তাহলে এই বানান লেখা যাবে না শিক্ষার্থী বন্ধু। কেন লেখা যাবে না? খুব সিম্পল উত্তর, রেফ যেখানে আছে রেফ সেখানে এই যে অন্তস্থ জ, তারপর আবার কি জ,
অর্থাৎ জয়ের সাথে আমাদের রেফের সাথে একই ব্যঞ্জন দুইবার ব্যবহার করা যাবে না। বুঝতে পেরেছেন? ধরেন একটি শব্দ এমন লেখা আছে, দেখবেন কার্যালয়, ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়, অটো সমিতির কার্যালয়, বুঝতে পারেন? কার্যালয়, এরকম যদি কার্যালয় লেখা থাকে তাহলে বুঝবেন যে এটা হচ্ছে ভুয়া কার্যালয়। কি কার্যালয়? জি, মোহাম্মদ জাহিদ, এই যে এই কার্যালয়টা সঠিক নয়। এরকম অনেক জায়গায় লেখা আছে, অনেক কার্যালয়ে, আমি অনেক ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে দেখেছি যেখানে লেখা আছে। তো লেখা থাকলে বুঝে নেবেন যে এটা 2 নম্বর কার্যালয়, ভুয়া কার্যালয়, এটা শুদ্ধ কার্যালয় নয়। শুদ্ধ কার্যালয় কোনটা? অর্থাৎ এইখানে জফলা ব্যবহার করা যাবে না। বুঝতে পারছেন? দেখবেন ধৈর্য, এরকম করে লিখছেন অনেকেই, ধৈর্য। যখন ভাব সম্ভাষণ আসবে লিখবেন সবুরে মেয়া ফলে, কিংবা যে সহে সে রহে। অনেকেই এইভাবে ধৈর্য বানানটা লিখছে, বোঝে না। অনেক অগা মগা জগা বই আছে, সেগুলো তো এইভাবে বানান দেওয়া আছে। তখন আপনি মগা বই পড়বেন, জগা বই পড়বেন, পড়লে আপনি এই শিখবেন। কাজে ধৈর্য বানান এইভাবে লেখা যাবে না। ধর্ম এইভাবে লেখা যাবে না, কর্ম এইভাবে লেখা যাবে না। অনেক বড় বড় মন্দিরের গায়ে অর্চনা বানান দেখেছি, অর্চনা এভাবে লেখা আছে, চয়ে চয়ে রে, হবে না, ভুল। অর্চনা লাবণী সরকার গাধী, আমি তো বাক্য শুদ্ধি পড়াচ্ছি না রে গাধী, আমি তো শব্দ শুদ্ধিতে আছি। শব্দ শুদ্ধির পরে বাক্য শুদ্ধিতে যাব গাধী, বুঝলি? আমি তো বাক্য শুদ্ধি করাচ্ছি না। পড়ালেন না তো, পড়ানো কি আমার শেষ? হ্যাঁ স্যার, আপনি যে এই পড়ালেন না, আমি কি পড়ানো শেষ করেছি? অর্চনা, অর্চনা বানান চয়ে চয়ে রে, চয়ে চয়ে রে, জি। তাহলে এইভাবে লেখা যাবে না। কেন লেখা যাবে না? কারণ ওই যে রেফের সাথে একই বর্ণ দুইবার ব্যবহার করা যাবে না। মুরজি, দেখবেন মুরজি, ছোটবেলায় দরখাস্ত লিখতাম, জনাবের মুরজি হয়, জনাবের মুরজি হয়, মুরজি লেখা যাবে। তাহলে এইরকম যত বানান আছে, যে শব্দগুলোতে রেফ আছে, রেফ, এখন দেখেন তো কি ঊর্ধ্ব, এই বানানটি ঠিক না ভুল? এই বানানটা ঠিক না ভুল? এই বানানটা কি? আচ্ছা, ভুল কেন? এখানে দীর্ঘ উকার হবে, কি হবে? দীর্ঘ। কিন্তু ধয়ে বয়ে রেফ হতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, একটা কথা লক্ষ্য করেন যে কি ধয়ে বয়ে রেফ হলে তো আমাদের আপত্তি নাই। আমাদের আপত্তি কখন? আমাদের আপত্তি ধয়ে ধয়ে রেফ বা বয়ে বয়ে রেফ। বুঝতে পেরেছেন? অর্থাৎ এখানে ধয়ে ধনা, কিন্তু বয়ে বনা, দুই রকম দুটি ব্যঞ্জন হলে আমাদের আপত্তি নাই। আমাদের আপত্তি কখন? একই রকম দুটি ব্যঞ্জন। কাজেই এটা কিন্তু ঠিক আছে। অনেকে বোঝে না, একটা নিয়ম বোঝাতে গেলে আর একটা নিয়ম ভুল করে ফেলে। তার মানে এখানে ধয়ে বয়ে রেফ, এটিতে আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, একই রকম দুটি ব্যঞ্জন না হলেই কাজে ঊর্ধ্ব ঠিক আছে, কিন্তু আমার ঝামেলা আছে, হ্রস্ব না কিন্তু কি দীর্ঘ। জি, দীর্ঘ। আচ্ছা, তাহলে আমরা যে নিয়মটি পড়লাম, তাহলে এরকম শব্দ নিশ্চয় আরো আছে, আরো নিশ্চয় আছে। তো আমরা লক্ষ্য রাখবো যে একই রেফ যেই শব্দের থাকবে, সেখানে রেফের সাথে একই রকম ব্যঞ্জন দুইবার ব্যবহার করা যাবে না, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, দেখেন তো একটি শব্দ হচ্ছে, আচ্ছা, কালি, আর একটি বানান হলো কালি। কোনটা ঠিক বলেন? এই কালি নাকি এই কালি? কালি বানান কি হ্রস্ব না দীর্ঘই বলেন? কি বলবেন? কালি বানান। আচ্ছা, কালি বানান কোনটা ঠিক? হ্যাঁ,
দুটোই ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। কেন? আসলে দুই কালি, দুটা কি দুই কালি শিক্ষার্থী বন্ধু। এটা হচ্ছে বস্তুবাচক কালি, এটা কি বস্তুবাচক কালি, এটা স্ত্রীবাচক কালি। ভালো করে শুনে, অনেক সময় বাক্য শুদ্ধিতে যে অনেক সময় দরকার হবে যে জুয়েল কিবরিয়ার জুতা কালি করতে হবে, তাহলে বস্তুবাচক কালি। আমরা গতদিন একটা নিয়ম দিয়েছি, মনে আছে আপনাদের? বস্তুবাচক শব্দে রস্বইকার। তাহলে এই যে জুতার কালি, কলমের কালি, হ্যাঁ, চুলার কালি, এগুলো বস্তু কালি, কিন্তু রস্বইকার। কিন্তু দেবী কালী দীর্ঘইকার, স্ত্রীবাচক কালী, তাই না? বলেছি আমরা, মনে আছে আপনাদের? কালী, লক্ষ্মী, দেবী, গড়। তাহলে বস্তু হলে রস্বইকার, আর যদি এটা দেবীকে বোঝায় তাহলে দীর্ঘইকার। কালীর দিব্যি বলছি, এবার বিশেষ কাটার হয়েই ছাড়বো, তাহলে দীর্ঘইকার। হ্যাঁ, জি। আচ্ছা, ভূত বানান দেখেন তো, ভূত রস্য নাকি দীর্ঘ? ভূত বানান রস্য নাকি দীর্ঘ শিক্ষার্থী বন্ধুরা? জানেন? আচ্ছা, ভূত বানান দীর্ঘ, রস্য না। ভূত বানান কি দীর্ঘ? ভূত, শুধু দুইটা ভূত বাদ দিয়ে। কোন কোন ভূত? একটা হলো অদ্ভুত, আর একটি হলো কিম্ভূত। অদ্ভুত আর কিম্ভূত, এই দুইটা ভূত রস্যকার। আসলে যারা ভূত নয়, অদ্ভুত কোনো ভূত নয়, কিম্ভূত কোনো ভূত নয়। তাহলে যেই ভূত ভূত নয় সেই ভূত রস্যকার। আসলে যেটা ভূত, মেয়েটিকে ভূতে ধরেছে, যেখানে ভূতের ভয় সেখানে সন্ধ্যা হয়, ভূতকে আমি ভয় পাই না, ঠিক আছে? তাহলে ভূত বানান দীর্ঘকার, ভূত বানান কি দীর্ঘকার। শুধু দুটো ভূত, অদ্ভুত আর কি কিম্ভূত, যে দুটো ভূত ভূত নয়, ঠিক আছে? আর একটি বানান ভুতুড়ে, অনেকে এটা ভুল করে। ভুতুড়ে আসলে ভূত বানান দীর্ঘকার, যোগ হলো উড়ে, উড়ে, এটা উড়ে প্রত্যয় বা উড়িয়া, বুঝতে পারলেন? জি, ভূত যোগ উড়ে, তখন এখানে ভূত বানান দীর্ঘকার ত, আর এই রস্যটা এখানে চলে আসে। দু একটি বইয়ে দেওয়া আছে যে ভুতুড়েতে রস্যকার, আসলে এটা ভুল তথ্য। ভুতুড়েতে রস্যকার তো ভূতের রস্যকার না, ভূতে দীর্ঘকার। আর ওই যে উড়ে বা উড়িয়া, এই উড়ে বা উড়িয়ার রস্যকার, বুঝতে পারলেন? তাহলে ভুতুড়েতে ভূতের রস্যকার না, ভূতে দীর্ঘকার, উড়ের রস্যকার। তাহলে শুধু দুটো জায়গায় রস্যকার, অদ্ভুত আর কিম্ভূত, সকল ভূতের ক্ষেত্রে দীর্ঘকার। এখন তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই শব্দটির উচ্চারণ কি? ভূত, ভূত। ওকে, এখন এর পূর্বে আপনি অ যুক্ত করবেন, অ। এবার অভূত না, কি অভূত, অভূত না কিন্তু কি অভূত। আমার আপনি, এটা হলো ভূত, কিন্তু এর পিছনে আপনি লাগাবেন পূর্ব, তাহলে ভূত পূর্ব নাকি ভূতপূর্ব, ভূতপূর্ব। আমি যেটা বোঝাতে চাচ্ছি, উচ্চারণটা ভূত হোক, উচ্চারণটা ভূত হোক, ভূত বা ভূত যাই হোক না কেন, অলওয়েজ, সর্বদা দীর্ঘকার। উচ্চারণটা ভূত হতে পারে, ভূত হতে পারে, ভূতপূর্ব, অভূতপূর্ব, ক্লিয়ার? তাও দীর্ঘকার, শুধু দুটো জায়গায় অদ্ভুত এবং কিম্ভূত, দুটো জায়গায় রস্যকার, খেয়াল করবেন। আচ্ছা, একটা হলো কি আর একটা হলো কি, এই দুটোর উত্তর আমি প্রথম দিকে দিয়েছিলাম, প্রথম দিকের ক্লাসে। আমি জানি না অনেকে এটা লক্ষ্য করেছেন কিনা, বা আসলে আপনারা সবকিছু খেয়াল করেন কিনা, ঠিক আছে? দেখেন, কি আর কি, জি, একটিকে বলা হয় অব্যয়, আর এইটিকে বলা হয় সর্বনাম। দুটো কি, একটা হ্রস্বইকার আর একটা দীর্ঘইকার, একটি অব্যয় আর একটি কি সর্বনাম। দেখেন, আমি আবার বলছি, এই কথাগুলি আমি প্রথম দিকের ক্লাসে বলেছিলাম, তবু আমি একটুখানি বানানের কাছে রিপিট করছি, কারণ অনেক সময় বাক্য শুদ্ধিতে গিয়ে আমাদের এটা লাগতে পারে। তাহলে দুটো বানান দেখেন দুই রকম,
কেন দুই রকম? এই জন্য দুই রকম। জি, আমি এই জন্য শর্টকাটে বলবো, যেহেতু আপনাদের মনে আছে। তাহলে এটি হচ্ছে তুমি কি পড়বে, তুমি কি পড়বে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, হ্যাঁ স্যার আমি পড়বো, হ্যাঁ। তাহলে এটা হ্যাঁ। তুমি কি পড়বে, হ্যাঁ ছেলে, তুমি কি পড়বে, কি পড়বে। স্যার আমি বাংলা পড়বো, আমি সমাস পড়বো, আমি ব্যাকরণ পড়বো। তাহলে এটা দিয়ে দিবে। অর্থাৎ আমরা বলছিলাম কি এর উত্তর যদি হ্যাঁ বা না হয়, ইয়েস অর নট। তুমি কি যাবে, তুমি কি যাবে আমার সাথে, হ্যাঁ যাবো। তাই না? তুমি কি দেখবে, এই তুমি কি দেখবে, হ্যাঁ দেখবো। তুমি কি দেখবে, তুমি কি দেখবে। তাহলে আশা করছি এটা। তাহলে প্রশ্ন যদি আমরা করি কি দিয়ে, তাহলে কি রস্বই হতে পারে, কি দীর্ঘই হতে পারে। Good. কিন্তু কি আবার শুধু দীর্ঘই হবে, যে কি সুন্দর, কি সুন্দর তুমি। তাহলে এইটা আবার দীর্ঘইকার। অনুভূতি প্রকাশমূলক কি, বিস্ময়সূচক বাক্যের যে কি অনুভূতি প্রকাশমূলক কি, এটি দীর্ঘইকার। কিন্তু এটি অব্যয় না, সর্বনাম না, কি বিশেষণ। আমি আবার বলছি, আমি সবগুলি বলেছি, কিন্তু যেহেতু এগুলি ওই সময় হয়তো অনেকেই ভর্তি ছিলেন না বা ক্লাসগুলি ভালো করে দেখেছেন কিনা। হ্যাঁ, ওয়াহিদা আশা মিউজিকও শোনা যাচ্ছে। সত্যি আমি খুবই সন্ধ্যার পর থেকে শঙ্কায় ছিলাম যে ক্লাসটা নিতে পারবো কিনা। পাশে একটি বিয়ে হচ্ছে, যেহেতু স্বাধীন দেশ, স্বাধীন দেশের নাগরিক সবাই যার যা খুশি তাই করবে, কিছু বলার নেই। প্রচন্ড জোরে শব্দে গান বাজছে আর কি। তো তারপরেও ক্লাসটা যেহেতু দিয়েছি, অফ করতে চাইনি। তো করেন, একটু কষ্ট হলে করতে হবে, যেহেতু আমাদের পরীক্ষা 19 তারিখে হবে বলে শোনা যাচ্ছে, কাজে বিশ্রামের সুযোগ নেই। তাহলে বুঝতে, প্রশ্ন দিয়ে যদি কি বলা হয় কি রস্বইকার কি, তাহলে প্রশ্নবাচক কি হচ্ছে রস্বই, তাহলে চব্বয়। আর প্রশ্ন দীর্ঘইকার কি দিয়ে করে, তাহলে সেটি সর্বনাম। কিন্তু কি দীর্ঘইকার দিয়ে হবে, প্রশ্ন করবে না, অনুভূতি প্রকাশ করবে, অনুভূতি প্রকাশ করবে। তাহলে সেটি কি হবে বিশেষণ। বিশেষণ, কি সুন্দর তুমি, কি অপূর্ব স্রষ্টার মহিমা, হ্যাঁ কি দারুণ। হ্যাঁ, তাহলে সেটি আবার অব্যয় বা সর্বনাম নাকি বিশেষণ। অনুভব মূলক কি হচ্ছে বিশেষণ, এবং সেই কিটা রস্বইকার দিয়ে ব্যবহার করা যাবে না, দীর্ঘইকার। দেখেন, তৈরি আর তৈরি, তৈরি এবং কি তৈরি। জি, আচ্ছা। তৈরি এবং তৈরি কোনটা ঠিক বলেন। রস্বইকার নাকি দীর্ঘইকার, কোনটা ঠিক বলেন, কোনটা ঠিক। তৈরি করেন কি দিয়ে লিখবেন, রস্বই না দীর্ঘই। হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, দুইটাই ঠিকই বলছেন আপনারা, দুইটাই। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনি যখন রস্বই দিবেন তাও ভুল হবে, যখন দীর্ঘই দিবেন তাও ভুল হবে। কেন? কারণ আপনি তো জানেন না যে কখন রস্বই কখন দীর্ঘই। আমি আবার বলছি যে আপনি দুইটাই বললেন, সবই ঠিক আছে, কিন্তু কখন রস্বই দিবেন কখন দীর্ঘই দিবেন এটা যদি না বুঝেন, তাহলে আপনি রস্বই দিবেন তাও ভুল, দীর্ঘই দিবেন তাও ভুল। তাহলে জেনে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, নাহলে বলেছেন পকেটে কয়েন থাকলে টস করে নিব, তাই না? রস্বই নাকি দীর্ঘই। আচ্ছা, তৈরি যখন ক্রিয়া হিসেবে বসবে, ক্রিয়া, তখন রস্বইকার। আর তৈরি যখন বিশেষণ হিসেবে বসবে, তখন দীর্ঘইকার। তৈরিটা দুই ভাবে প্রয়োগ ঘটে, তৈরি কখনো ক্রিয়া হিসাবে বসে, আবার তৈরি কখনো কি বিশেষণ হিসাবে বসে। তো ক্রিয়া হিসাবে যখন বসবে তখন রস্বই হবে, আর যদি বিশেষণ হিসাবে বসে তাহলে দীর্ঘই হবে। একটু প্রয়োগ দেখাই, ভালো করে মনোযোগ দেন, মনোযোগ। এখানে না, এখানে। জি, এখানে জামা
দেখবেন আপনি যখন কি আপনি যখন ওই দোকানে যান, মেয়েরা বিশেষ করে দর্জির দোকান বা টেইলার্স এর দোকানে, তাই না, কাপড় কিনে যখন জামা বানাতে যান, লেখা আছে দেখবেন ওখানে, এখানে সুদক্ষ কারিগর দ্বারা রুচিসম্মত আধুনিক ডিজাইনের কি পোশাক তৈরি করা হয়, আছে না? জি, পোশাক তৈরি করা হয় বা জামা তৈরি করা হয়। তো এই যে এখানকার কাজটি তৈরি করা, যে দোকানে গেছেন ওই দোকানের কাজটা কি কি কাজ করা হয়? তৈরি করা হয়। তৈরি করা কি তৈরি করা হয়? জামা। আপনি যখন জামা কিনবেন দোকানে যাবেন গার্মেন্টসে, তখন ওখানে কিন্তু জামা তৈরি করা হয় না, দোকানে জামা তৈরি করা হয় না, কি করা হয়? ওখানে দেখবেন লেখা আছে এখানে তৈরি জামা বিক্রয় করা হয়। তৈরি জামা বিক্রয় করা হয়, তৈরি জামা বিক্রয় করা হয়। এইবার এই যে দোকানে জামা কিনতে গেছেন সেখানে কিন্তু কি তৈরি করা কাজ না, ওই দোকানদারের তৈরি করা কাজ নয়, দোকানদারের কাজ কি বিক্রয় করা। কি বিক্রয় করা? জামা। কি জামা? তৈরি জামা। তৈরি হচ্ছে বিশেষণ, অ্যাডজেক্টিভ। আরেকটু মনোযোগ দেন, যখন আপনি কেক কিনবেন দোকান থেকে, কেক কিনবেন, ওই দোকানদার ওখানে কেক তৈরি করা হয় তা লেখা নাই, লেখা আছে এখানে তৈরি কেক পাওয়া যায়, তৈরি কেক অর্ডার নেওয়া হয়, তৈরি কেক বিক্রি করা হয়। মানে দোকানদারের কাজ কেক বানানো না, কি করা? বিক্রি করা। বিক্রি করা। কি বিক্রি করবেন তিনি? কেক। কেমন কেক? তৈরি কেক। তৈরি, অ্যাডজেক্টিভ। আর যেখানে বানানো হয় কারখানায়, সেখানে লেখা থাকবে এখানে তৈরি, এখানে কেক তৈরি করা, এখানে কেক তৈরি করা। বুঝতে পেরেছেন? জুতার দোকানে কি লেখা থাকবে? অ্যাপেক্সের জন্য শোরুমে যাবেন বা বাটার শোরুমে যাবেন, ওখানে কি জুতা তৈরি করা হয়? না, তৈরি করা হয় না, ওখানে জুতা কি করা হয়? বিক্রি করা হয়। ওখানকার কাজ কি দোকানদারের তৈরি করা নাকি বিক্রি করা? ঠিক আছে? তাহলে ওখানে লেখা থাকবে এখানে তৈরি জুতা পাওয়া যায়, তৈরি জুতা পাওয়া যায়, তৈরি জুতা বিক্রি করা। তাহলে বিক্রি করা একটা কাজ, আর কি বিক্রি করা? জুতা। কেমন জুতা? তৈরি। কিন্তু মুচি অর্থাৎ কিংবা কারখানা যেখানে বানানো হয় সেখানে কি লেখা থাকবে? ওখানে লেখা থাকবে এখানে জুতা তৈরি করা হয়, জুতা তৈরি করা। ঠিক আছে? ক্লিয়ার? তো যখন বাক্য শুদ্ধি লাগবে আমাদের, বা তখন এটা বুঝতে হবে আপনাকে যে তৈরি কখন রস্যই দিবেন, কখন দিবেন। জি, এবার আপনাদের একটা ওয়ার্ক দিব, ওয়ার্ক। জি, আমি বলবো মুখে মুখে একটি বানান, আপনার শুনে শুনে লিখবেন, তারপর আমি লিখবো, মিলাবেন। ঠিক আছে? রেডি তো সব পরীক্ষা দেওয়ার জন্য? জি, মৌখিক পরীক্ষা। আজকে 11টা পরীক্ষা আছে, সেটা হলো বাক্য প্রকরণের, বাট এখন মৌখিক পরীক্ষা। পরীক্ষাটা কি? আমি মুখে মুখে কয়েকটি বানান বলবো, মুখে মুখে শুনে আপনাদের খাতায় লিখতে হবে, নিজেদের খাতায়, কমেন্টসে না, খাতায়। তারপর আমি এখানে বানানগুলো লিখে দিব, তখন আপনারা কি করবেন? আপনারা মেলাবেন যে হ্যাঁ ঠিক আছে কিনা। ঠিক আছে? লেখেন, লেখেন দুর্নাম। কি লিখবেন? দুর্নাম। দুর্নাম। জি, দুর্নাম। বানানটি লিখবেন দুর্নাম। দুর্নাম। বুঝতে পেরেছেন? তারপরে লেখেন দুর্গম। 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 ওই যে নজরুল বলেছিলেন দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবারে, সেই দুর্গম। তারপর লিখবেন দুর্নীতি। 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 তারপর লিখবেন হচ্ছে দুর্জন। তারপর লিখবেন হচ্ছে দুর্যোগ। লিখেছেন? জি। তারপরে লিখবেন হচ্ছে কি দুর্নাম, দুর্গম, দুর্নীতি, দুর্জন, দুর্যোগ, দুরবস্থা। একটা শব্দ আছে না, দুরবস্থা? বলি না আমরা যে লোকটির খুবই দুরবস্থা, হ্যাঁ, গরিব লোকটির খুবই দুরবস্থা। তাহলে দুরবস্থা বানানটা লিখবেন, দুরবস্থা। দুরাকাঙ্ক্ষা। দুরাকাঙ্ক্ষা। আচ্ছা, আমি বানানগুলি আরেকবার বলছি, আপনারা মিলাই নেন আরেকবার। দুর্নাম, প্রথম দিয়েছি দুর্নাম, তারপরে দুর্গম, তারপরে দুর্নীতি, তারপরে দুর্জন,
তারপরে দুর্যোগ, দুরবস্থা, দুরাকাঙ্ক্ষা। এবার এই বানানগুলি আমি কি করব, এখানে বোর্ডে লিখবো, আপনারা মেলাবেন। সঠিক হলে 1 সাপুন, ভুল হলে 2 সাপুন। ঠিক আছে, এই যে 1 অথবা কি 2, হ্যাঁ দেখা যাক 1 জয়যুক্ত হয় নাকি 2। তাহলে প্রথমে লিখেছি দুর্নাম, দয়রস্যকার দন্ত নয় পাকার মত, দুর্নাম। তারপরে কি দুর্গম, তারপরে কি দুর্নীতি, তারপরে দুর্জন, তারপরে দুর্যোগ, তারপরে দুরবস্থা, তারপরে দুরাকাঙ্ক্ষা। না, ওয়াহিদ আশা দুর্গম শুধু দীর্ঘকার না, ওয়াহিদ আশা এখানে কোথাও দীর্ঘকার নাই। যতগুলি শব্দ লিখেছি এখানে কোন শব্দে দীর্ঘকার নাই, সকল শব্দে কি হ্রস্বকার। যতগুলি বানান লিখতে দিয়েছে আপনাদের কোন বানানে দীর্ঘকার নাই, দীর্ঘকার নাই, সব বানানগুলি কি হ্রস্বকার। বুঝতে পেরেছেন, দীর্ঘকার নাই। কেন দীর্ঘকার নাই, প্রশ্নটা হলো কেন দীর্ঘকার নাই বা দীর্ঘকার যে হবে বা হবে না এটা কেমন করে বুঝবো, তাই না, এটা একটা ব্যাপার আছে না। আচ্ছা জি, তাহলে আচ্ছা আচ্ছা প্লিজ, আচ্ছা কয়টা সঠিক হয়েছে ভয় নেই, এটা আমরা জানতে চাচ্ছি না, আমি শুধু বোঝাতে চাচ্ছি আপনাদের কেন হ্রস্বকার হয় বা কেন দীর্ঘকার হয় এটা আপনাকে বুঝতে হবে। ভুল করেন সমস্যা নাই, কিন্তু এর পরে যেন আর ভুল না হয়, ঠিক আছে। দূর বানানে সর্বদা হ্রস্বকার হবে, দূর। শুধু দীর্ঘকার হবে কখন, যখন দূর দ্বারা দূরত্ব বোঝাবে। দূর এই শব্দটা যখন দূরত্বকে নির্দেশ করবে তখনই দীর্ঘকার। এই যে যত শব্দ, দূর নাম মানে কি নাম দূরে আছে, দুর্গম মানে কি, হ্যাঁ দুর্গম মানে কি অনেক দূরের জায়গা না, দুর্গম মানে অনেক দূরের জায়গা না। এই যে পাশের রুমে আমি ঢুকতে পারছি না, এটা আমার জন্য দুর্গম। কিন্তু আমার অনেক দূরে গ্রামের বাড়ি, আমি সহজে সেখানে যেতে পারি, ঘরেও ঢুকতে পারি, সেটা আমার জন্য দুর্গম না। দুর্গমের সাথে দূরত্বের কোনো বিষয় নাই, যেখানে গমন করা কি কষ্টসাধ্য, ঠিক আছে। দুর্নীতি মানে নীতি দূরে আসে না, খারাপ নীতি, খারাপ, কিন্তু দু মানে খারাপ। দু যদি শুধু দূরত্বকে নির্দেশ করে, দূরত্ব বোঝায় দু দ্বারা, তাহলেই দীর্ঘকার হবে। আর যেখানে দু দ্বারা দূরত্ব বাদ দিয়ে অন্য কিছু বোঝায়, খারাপ কিংবা নেতিবাচক, তাহলে অবশ্যই হ্রস্বকার। তো দীর্ঘকার কোথায় হবে, তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, দীর্ঘকার। গ্রাম ছেড়ে আমরা অনেক দূরে আছি, মাকে ছেড়ে আমি অনেক দূরে চলে এসেছি। কিংবা ওই যে গ্রামীণ ফোনে ডায়লগ, দূরত্ব যতই হোক কাছে থাকুন। কিংবা রাজশাহী থেকে চট্টগ্রাম 400 মাইল দূরে, দীর্ঘকার, ঠিক আছে, দীর্ঘকার জি। আর অনেক ক্ষেত্রে এই যে একজন বন্ধু বলেছে, কথাটি ঠিক বলেছে, রেফের পরে কিন্তু মূর্ধন্য হয় সাধারণত, রেফের পরে মূর্ধন্য হয়, কিন্তু সমাজসাধিত শব্দে হয় না, হ্যাঁ সমাজসাধিত শব্দের, সেখানে আমরা যাবো, নত্য বিধানে যাবো অবশ্যই এখনই। আমাদের বানান বিধানের খুব গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট হচ্ছে, একটি নত্য বিধান এবং আরেকটি সত্য বিধান। সেখানে আমাদের যেতে হবে, কারণ সেখানে না গেলে আমাদের বানান বিধানটা একটু অপূর্ণ থেকে যাবে। তাহলে আমরা সেখানে একটু যাই। দেখেন, নত্য বিধান, হ্যাঁ বাবুল আক্তার, কেন দুর্নামে মূর্ধন্য হবে না বাবা, আমি সেই জন্যই নত্য বিধানে যাচ্ছি, কারণ বানানের কিছু বেসিক বিধান জানতে হলে নত্য বিধান জানতে হবে। নত্য বিধান শব্দ বিধান না জানলে এর উত্তরটা দেওয়া মুশকিল। ওকে, আমি ওই আলোচনায় যাচ্ছি। দেখেন, নত্য বিধান,
লেখেন। তুমি এতক্ষণ কি করছো? এটি অব্যয় পদ, সরি অব্যয় না, সর্বনাম। শামাউন আল মাহমুদ, তুমি এতক্ষণ কি করছো? এর উত্তর কি বলবেন যে হ্যাঁ করছি, কিংবা না করছি? না, কি করছো? তা আমি এতক্ষণ লেখাপড়া করছি, বা আমি এতক্ষণ ফুটবল খেলছি, বা আমি এতক্ষণ টিভি দেখছি। তার কোন উত্তর দিবেন। যখন কোনো ক্রিয়ার উত্তর দিবেন তখন এটি দীর্ঘইকার কি হবে এবং সেটি সর্বনাম হবে। আচ্ছা, সাহিত্য নিয়ে শুক্রবারে ক্লাস নিব। স্কলার জিপসি, সাহিত্য নিয়ে শুক্রবার বা শনিবার আমি ক্লাস নেব। জি, বলে দিব। তাহলে তৎসম বা শুক্র বা শনিবার আমি সাহিত্যের ক্লাস একটা নিব, আমি আপনাদের বলে দিব। ঠিক আছে, দেখেন, তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য নয় এর ব্যবহারের নিয়ম বা বিধানকে নক্তবিধান বলে। আচ্ছা, এখন এখান থেকে প্রশ্ন হবে কি যে নক্তবিধান কোন শব্দে প্রযোজ্য হয়? নক্তবিধান কোন শব্দে প্রযোজ্য হয়? কি বলবেন? তৎসম বা সংস্কৃত। তৎসম বা কোন শব্দে প্রযোজ্য হয় না? তৎসম বা সংস্কৃত ছাড়া অন্য যত শব্দ সেখানে প্রযোজ্য হয় না। ওকে, তাহলে মূর্ধন্য বা নক্তবিধান শুধু তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হবে, অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কথা মাথায় রাখবেন। আচ্ছা, ওই যে আমরা বলেছিলাম, মনে আছে মূর্ধন্য থাকলে তৎসম শব্দ, মনে আছে? কারণ মূর্ধন্য তৎসম ছাড়া আর কোনো শব্দ ব্যবহার করা যাবে না। আচ্ছা, এখন বিধানগুলো কি? আচ্ছা, এই নক্ত বিধান মানে সিম্পলি যদি আমরা বলি যে নক্ত বিধানটা আসলে কি, এটা সহজ ভাষা হচ্ছে যে কোথায় মূর্ধন্য ব্যবহার করতে হবে আর কোথায় মূর্ধন্য ব্যবহার করা যাবে না। শিক্ষার্থী বন্ধু শুনেন, বিধান, বিধান শব্দের অর্থ কি? বিধান মানে শুধু কি করা যাবে তা না, কি করা যাবে এবং কি করা যাবে না। যেমন ধরেন আমরা যারা ইসলাম ধর্মের আছে, এখানে কোরআন বা হাদিস আমাদের জীবন বিধান। কোরআন আমাদেরকে জীবন বিধান। জীবন বিধান মানে কি? কোরআনে শুধু কি করতে হবে, একজন মুসলমান কি করবে তা কিন্তু নাই, কি করবে তা আছে এবং কি করা যাবে না। বুঝা গেছে কথাটি? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তাহলে সত্য কথা বলতে হবে, মানুষের উপকার করতে হবে, কি কি হবে আছে, আবার কি কি হবে না। মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মানুষের বইয়ের দিকে কি খারাপ নজরে বদ নজরে তাকানো যাবে না। বিধান তো নত্য বিধান, বিধান মানে বুঝাতেছিলাম যে বিধান মানে কোথায় কোথায় মূর্ধন্য ব্যবহার করা যাবে এটিও বিধান, আর কোথায় কোথায় মূর্ধন্য ব্যবহার করা যাবে না এটিও বিধান। ঠিক আছে, ওকে। কোথায় কোথায় ব্যবহার করা যাবে, কোথায় কোথায় মূর্ধন্য ব্যবহার করতে হবে, দেখেন এক নম্বর নিয়ম সবাই জানেন আপনারা, রি র স এর পরে মূর্ধন্য হয়। রি র স এর পরে মূর্ধন্য হয়, খুব সিম্পল নিয়ম। রি র স এর পরে মূর্ধন্য হয়। যদি কোনো শব্দে রি থাকে বা র থাকে বা মূর্ধন্য স থাকে, তাহলে তারপরে কি মূর্ধন্য হবে। এটা খুব সিম্পল একটা নিয়ম। যেমন ঋণ, যেমন তৃণ, যেমন হরণ, যেমন পূরণ, যেমন মরণ, যেমন কারণ, যেমন ভীষণ, যেমন ভাষণ ইত্যাদি। এখন আচ্ছা, কোন নজরেই তাকানো যাবে না, ভালো নজরে যদি তাকাই, আচ্ছা ঠিক আছে, কোন নজরেই তাকাবো না যায়। আচ্ছা ঠিক আছে, ঋণ, তৃণ, হরণ, পূরণ, মরণ, কারণ, ভীষণ এবং ভাষণ। এখন ধরেন কারণ বানান মূর্ধন্য, এখন প্রশ্ন করবে পিসি কেন কারণ বানান মূর্ধন্য কেন, তাহলে কি বলবেন? রয়ের পরে, কার পরে? রয়ের পরে। মরণ মূর্ধন্য কেন? রয়ের পরে। তৃণতে মূর্ধন্য কেন? রি এর পরে। পূরণে কেন? রয়ের পরে। ভীষণে কেন? শয়ের পরে। ভাষণে কেন? শয়ের পরে। অর্থাৎ কোন শব্দে যদি রি র স থাকে, কি থাকে? রি র স।
থাকলে তারপরে মূর্ধন্য হয়। কোন শব্দে রি র বা মূর্ধন্য স থাকলে তারপরে মূর্ধন্য হয়। এটা কিন্তু সিম্পল নিয়ম, তবে এই নিয়মটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তো সবাই জানেন কে ক্লাস 8 থেকে। আমার পরের নিয়মটা জরুরি, দেখেন। আচ্ছা, লেখার আগে একটু শোনেন, আগে ভালো করে শোনেন, বুঝেন ভাইরা আমার, বোনেরা আমার ভাইদের, হ্যাঁ ভালো করে শোনেন যে হ্যাঁ ঠিকই বলেছে, তাহিরি হুজুর বলেছে যে একবার তাকানো যাবে, তাই না সারা রুবেল? হ্যাঁ, একবার তাকানো যাবে, তাকে আলহামদুলিল্লাহ বলা যাবে, বারবার তাকানো যাবে না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তো ভালো করে শোনেন যে রি র স এর পাশে তো মূর্ধন্য হবে, রি র স এর পাশে পাশে হলে মূর্ধন্য হবে, কিন্তু আমার এমন একটি শব্দ লাগবে যেখানে কি রি র স আছে কিন্তু পাশে না, মূর্ধন্যটা লাগবে 2-3টা বর্ণের পরে। ভালো করে শুনবেন, যারা পড়াশোনা করতেছেন তারা শোনেন, যারা আড্ডা মারতেছেন তারা আড্ডা মারেন। রি র স এর পাশে মূর্ধন্য হবে, রি র স এর কি পাশে মূর্ধন্য হবে। আমরা দেখলাম কারণ, মরণ, হরণ, পূরণ, ভীষণ, ভাষণ, বিনোদন। কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে আমার এমন একটা শব্দ আমি নিব লাগবে যেখানে রি র স এর কোন একটা আছে কিন্তু নটা পাশে না, কোথায় 2-1টা বা 2-3টা বর্ণের পরে। এবার মূর্ধন্য হবে নাকি হবে না? মাঝে মধ্যে হবে আর মাঝে মধ্যে হবে না। আপনি যখন দিবেন তখন হবে না, আর যখন দিবেন না তখন হবে। আপনাকে তাহলে জানতে হবে যে কখন হয় আর কখন হয় না, মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না, তাহলে কখন হয় আর কখন হয় না এটা জানতে হবে। জি, এবার জি আসেন। আচ্ছা, রি র স এর পরে যদি, রি র স এর পরে যদি স্বরবর্ণ ক বা অবর্গের বর্ণ কিংবা অন্তস্থ অ হ অনুস্বার থাকে, তবে জি সারা রুবেল যাবে, জি যাবে যাবে, নিজের বই থেকে যেমন নজর খুশি তেমন নজরই তাকানো যাবে, কোনো সমস্যা নাই। রি র স এর পরে যদি স্বরবর্ণ ক বা প বর্গের বর্ণ কিংবা অন্তস্থ অ হ অনুস্বার থাকে, তবে তারপরেও কি মূর্ধন্য হয়। ভালো করে শোনেন, রি র স এর ডাইরেক্ট পাশে হলে তো মূর্ধন্য হবেই, কিন্তু একটু দূরে যদি হয়, 2-1টি বর্ণের পরে, 2-3টা বর্ণের পরে, তাহলে হবে কি হবে না? মাঝে মাঝে হবে আর কখনো কখনো হবে না। তো কখন কখন হবে? রি র স এর পরে যদি স্বরবর্ণ থাকে, ক বা প বর্গের বর্ণ থাকে কিংবা অন্তস্থ অ হ অনুস্বার থাকে, তবে তারপরও মূর্ধন্য হয়। এবার উদাহরণটা দেখেন, শব্দটি হচ্ছে রামায়ণ, তাহলে এখানে মূর্ধন্য হবে না হবে না? মূর্ধন্য হবে নাকি হবে না? র এর পাশে কি আছে নটা, র থেকে অনেক দূরে না? জি, রামায়ণ শব্দে মূর্ধন্য কেন হয়েছে যদি প্রশ্ন করি কেন হয়েছে, তাহলে এই যে র, র এর কারণেই হয়েছে, কিন্তু র এর ডাইরেক্ট কারণ না। র এর পরে কি আছে? আকার আছে, স্বরবর্ণ আকার আছে, স্বরবর্ণ, তারপরে কি প বর্গের বর্ণ, ক খ গ ঘ ম, এই যে প বর্গের, তারপরে আবার স্বরবর্ণ, তারপর অন্তস্থ, তাহলে মূর্ধন্য হবে। তাহলে 3-4টি বর্ণের পরে মূর্ধন্য হবে। আচ্ছা, কিন্তু আপনি এখন রসায়ন লিখবেন, রসায়ন, তাহলে মূর্ধন্য হবে না? রসায়ন, এই যে র এর পরে না, মূর্ধন্য হবে না। কেন হবে না বলেন তো, কেন হবে না ভাই? অর্থাৎ র এর যে নেটওয়ার্ক সেটা এই পর্যন্ত পৌঁছাবে না। কেন? এই যে নেটওয়ার্কটা সব কেটে দিবে, সব সব ঢুকে পড়েছে, তাহলে আর হবে না। অর্থাৎ আমাদের এই বর্ণগুলি শুধু থাকলে হবে, ক বর্গ, প বর্গ কিংবা অন্তস্থ হ অনুস্বার কিংবা স্বরবর্ণ।
ঋ রস্বইয়ের পরে যদি এই বর্ণগুলি 2টা 3টা 4টা 5টা 7টা 8টা 10টাও থাকে তারপরে মূর্ধন্য হবে, তো ততদূর নেটওয়ার্ক চলে যাবে। কিন্তু এরা ছাড়া অন্য কোনো বর্ণ যদি ঢুকে পড়ে তাহলে কি হবে? নারায়ণ হবে না? নারায়ণ হবে। কেন হবে? যে রয়ের পরে আকার অন্তঃস্থ তারপর মূর্ধন্য হবে। বুঝতে পারলেন? পরায়ণ পরায়ণ তাহলে হবে রয়ের পরে আকার মূর্ধন্য। ঠিক আছে? গৃহায়ণ গৃহায়ণ মূর্ধন্য হবে না? হবে না? শিক্ষার্থী বন্ধুরা, গৃহায়ণ শব্দ মূর্ধন্য হবে। কেন হবে? এই যে রি 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 এর পরে হ, তাহলে এই যে হ দেখেন হ, তারপরে এই যে আকার, এই যে স্বরবর্ণ, তারপরে যে অন্তঃস্থ, তারপরে মূর্ধন্য হবে। ঠিক আছে? তাহলে রি র স যদি কোনো শব্দে থাকে তাহলে মূর্ধন্যটা পাশে হলে তো হবেই, একটু দূরে হলেও কি হতে পারে যদি ওই মাঝের বর্ণগুলি এই বর্ণগুলি হয়, কিন্তু এরা ছাড়া অন্য কোন বর্ণ ঢুকে পড়লে আর হবে না। ঠিক আছে? জি দেখেন, শ্রাবণ শ্রবণ শ্রবণ মূর্ধন্য হবে না? শ্রবণ বানানে মূর্ধন্য হবে। কেন হবে? পরীক্ষা যদি কেন হয়েছে মূর্ধন্য, বলবেন রয়ের পরে পবর্গ, রয়ের পরে কি পবর্গ। শ্রবণ শ্রাবণ যদি হয় তাও হবে, তাও হবে। ঠিক আছে? রফলার পরে আকার, তারপরে পবর্গ। হ্যাঁ, তাহিরি গুরুর গান দিছে, মন তো ঠিক নাই সাব্বির, আমার তো আগেই ঠিক নাই, কিন্তু কি করি বলো, ক্লাস বাদ দিয়ে তোর গানের সাথে নাচা যাচ্ছে না। হ্যাঁ স্যার, রয়ের সাথে তো অ আছে। আচ্ছা, তাহলে স্বরবর্ণ তো আছেই ভাই, তো স্বরবর্ণ থাকলে সমস্যা কি? এই বর্ণগুলি পাশাপাশি থাকতে হবে। জি, এই বর্ণগুলি পাশাপাশি থাকতে হবে। ফারজানা ইসলাম, অন্য কোনো বর্ণ ঢুকে পড়লে হবে না, অন্য কোনো বর্ণ ঢুকে পড়লে হবে না। ঠিক আছে? জি দেখেন, অর্পণ অর্পণ, তাহলে অর্পণ বর্ণের মূর্ধন্য হচ্ছে। কেন হচ্ছে? এই যে র, রয়ের পরে কিন্তু প, রয়ের পরে কি প। হ্যাঁ, সংকীর্ণ কে মনা, রসায়নটা বুঝো নাই? অভিরহমান, কেন বুঝোনি ভাই? এই যে তাকাও, অভিরহমান তাকাও এদিকে, রসায়ন, রয়ের পরের বর্ণটা কি দন্ত স, রয়ের পরের বর্ণটা কি দন্ত স। রয়ের পরের বর্ণ দন্ত স হয়, তাহলে আমার এই বর্ণের তালিকায় কি দন্ত স আছে? বর্ণের তালিকায় দন্ত স নাই, তাহলে দন্ত স থাকলে আর মূর্ধন্য হতে পারবে না, শুধু এই বর্ণগুলি থাকলে হতে পারবে। কিন্তু তুমি যে কি বুঝো নাই আমি তাই বুঝি নাই। ঠিক আছে? আচ্ছা, সংকীর্ণ মনা, রয়ের পরে মূর্ধন্য হয়েছে, কিন্তু মূর্ধন্যের পরে তো আবার দন্তন্য, মূর্ধন্য হতে পারবে না। সংকীর্ণ মনা, যিনি প্রশ্ন করেছেন খোরশেদ আলম, খোরশেদ, তাহলে যে রয়ের জন্য মূর্ধন্য, রয়ের জন্য কি মূর্ধন্য হয়েছে, তো মূর্ধন্য, রয়ের পরে মূর্ধন্য, তারপরে ম, তো মূর্ধন্য থাকার জন্য তো এই নটার মূর্ধন্য হয়নি, মানে একটা মূর্ধন্যর পরে আবার মূর্ধন্য। আমার এখানে কি মূর্ধন্য আছে? এই বর্ণগুলির মধ্যে মূর্ধন্য নাই, এই বর্ণগুলির মধ্যে মূর্ধন্য নাই। রয়ের পরে মূর্ধন্য হবে, কিন্তু রয়ের পরে মূর্ধন্য থাকলে আবার মূর্ধন্য, এটি হওয়ার সুযোগ নেই। আচ্ছা, আপনাদেরকে সহজ করে বুঝাই। আচ্ছা ঠিক আছে, অর্থাৎ ঋ র স এর পাশে তো মূর্ধন্য হবে, পাশে, কিন্তু যদি 2-3টা বর্ণের পরে হয় তাহলে হতে পারে, না পারে। কখন হবে? যদি ঋ র স এর পরে স্বরবর্ণ, কবর্গ বা পবর্গের বর্ণ কিংবা অন্তস্থ হ অনুসারে থাকে। 3 নম্বর লেখেন, ট বর্গের সাথে, কার সাথে? ট বর্গের সাথে যুক্ত অবস্থায়, ট বর্গের সাথে যুক্ত অবস্থায় সাধারণত মূর্ধন্য হয়। দেখেন, ট
বর্গের সাথে যুক্ত অবস্থায়, বর্গের সাথে যুক্ত অবস্থায় সাধারণত মূর্ধন্য ণ হয়। বর্গ মানে কোনগুলি? বর্গ মানে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ট, ঠ, ড, ঢ। তাহলে ট, ঠ, ড, ঢ এর সাথে যুক্ত অবস্থায় কি মূর্ধন্য হয়। খেয়াল করেন, শব্দটি কি? ঠান্ডা, শব্দটি দণ্ড, শব্দটি বন্টন, শব্দটি কণ্টক, শব্দটি লুণ্ঠন, শব্দটি ঘণ্টা। ঠান্ডা, দণ্ড, বন্টন, কণ্টক, লুণ্ঠন, ঘণ্টা। আমি যতগুলি বানান লিখেছি সব ভুল, সবই ভুল। আমি যে বানানগুলো লিখেছি এগুলি সব ভুল। এখন অনেকে তাকিয়ে বলছে কই ভুল? ঠিকই তো আছে, ঠিকই আছে। ঠিক নাই কেন? ঠিক নাই, ঠিক নাই এই জন্য যে এই যে ড এর সাথে বা ট এর সাথে বা ঠ এর সাথে যে ন, সেই নটা কি মূর্ধন্য হবে। তাহলে মূর্ধন্য হলে কি এই যে মাত্রা দেওয়া মাত্রা দেওয়া যাবে না। আমরা অনেক সময় কি লক্ষ্য করি না, বুঝতে পারি না, খেয়াল তাড়াহুড়া করে যে নিচের কোনটি শুদ্ধ, তো দেখি যে ঠান্ডা তো ঠিকই আছে, ঢাকার নয় ঢাকার, ঢাকার নয় ঢাকার ডান্ডা, দণ্ড দণ্ড, কিন্তু তার মানে এই যে ঠান্ডা, দণ্ড, বন্টন, কণ্টক, লুণ্ঠন, ঘণ্টা, এই শব্দগুলি কি? এই শব্দগুলিতে যেহেতু ট বর্গের সাথে যুক্ত আছে, মূর্ধন্য হবে, মূর্ধন্য হলে উপরে মাত্রা দেওয়া যাবে। বুঝা গেছে? ট বর্গের সাথে যুক্ত অবস্থায় সাধারণত মূর্ধন্য হয়। তাহলে নত্ব বিধানের স্রেফ এই তিনটা নিয়ম। নত্ব বিধানের নিয়ম কয়টা? স্রেফ তিনটা। তিনটি জায়গায় মূর্ধন্য হতে পারবে বিধান অনুসারে। মূর্ধন্য হতে হলে এই তিনটি শর্ত, আসলে তিনটিও না, মূলত দুইটি শর্ত, কারণ এই দুইটা তো আলাদা নেই। কি? ঋরস্বয়ের কারণে। একটা তো ঋরস্বয়ের জাস্ট পাশে হলে মূর্ধন্য হবে, আর একটু দূরে হলেও হতে পারে, এই শর্তগুলি যদি পূরণ করে। আর ট বর্গের সাথে মূর্ধন্য হবে, এই দুটি কারণে মূর্ধন্য বুঝতে পারবে। আর কিছু জায়গায় বুঝতে পারবে কিভাবে? দ্যাট ইজ খুশখুশ। দ্যাট ইজ খুশখুশ মানে কি? মূর্ধন্য হয়েছে, কেন হয়েছে? নিয়মটা কি? নিয়ম যদি বলেছে, আসলে এটা নিয়ম না, বেনিয়ম। কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়, কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়। স্বভাবতই মানে কি? অটো, ওই মায়ের পেট থেকে এরকম, নিয়ম মানার টাইম নেই। ভালো করে শুনবেন, মূর্ধন্য হতে হলে এই শর্ত তিনটা যে কোনো একটা পূরণ করতে হবে। যতক্ষণ এই তিনটা শর্ত পূরণ করবে না, ততক্ষণ মূর্ধন্য ন হতে পারবে না। কিন্তু কিছু কিছু জায়গায় ওই যে একজন আমার প্রশ্ন যদিও করতে নিষেধ করেছে, তবু আপনার প্রশ্ন করতেই আছেন, কিছু করেন নাই। গণ, তাহলে গণ শব্দে মূর্ধন্য কেন হয়েছে? ঋরস আছে, তো ঋরস যেখানে নাই মূর্ধন্যের চান্স নাই। একের অনুসারে নাই, দুইয়ের অনুসারে নাই, ট বর্গ আছে নাই, তাহলে তিনটার কোনো কারণই হয়নি, তারপরে মূর্ধন্য হয়েছে। কেন হয়েছে? দ্যাট ইজ খুশখুশ। পন, মূর্ধন্য, মূর্ধন্য হবে, কেন হবে? ঋরস আছে, ট বর্গ আছে, তাহলে কেন হলো? দ্যাট ইজ খুশখুশ। লবণ বানালে মূর্ধন্য হবে, কেন হবে? ওর ইচ্ছা হয়েছে তাই, তাতে তোর কি? এইরকম গোটা 50 শব্দ আছে, নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণে দেখবেন এরকম শব্দের একটা ছড়া দেওয়া আছে। ছড়া আছে, মনে পড়ছে? চাণক্য, মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বিনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ সমিত মণি, স্থানগুণ পূর্ণ বেনি, ফণি অনু বিপণী কণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ ভনিতা পানি,
গৌণ কোন ভানপন শান চিক্কন নিক্কন তুন কফনে বণিক গুণ গণনা বিনা পণ্যবান। আছে মনে পড়ছে? নক্তবিধানের ছড়া। চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন বিনুবিরা কঙ্কন কণিকা কল্যাণ শোণিত মণি স্তনবন পূর্ণ বেণী ফণিয়ন বিপুল গণিকা আপন লাবণ্য বাণী নিপুণ ঘনিত পানি কোন কোন ভানপন শান চিক্কন নিক্কন তুন কফনে বণিক গুণ গণনা বিনা পণ্যবান। এই যে শব্দটাতে কেন মূর্ধন্য হয়েছে? দ্যাট ইজ খুশখুশ। এর নাম স্বভাবতই, এর নাম নিপাতনে সিদ্ধ, এর নাম আপনা আপনি, এর নাম এমনিতে। নিচের কোন শব্দের স্বভাবতই মূর্ধন্য হয়েছে, কোন শব্দে নিপাতনে সিদ্ধভাবে মূর্ধন্য হয়েছে, কোন শব্দে এমনিতে মূর্ধন্য হয়েছে, কোন শব্দে স্বতঃসিদ্ধভাবে মূর্ধন্য হয়েছে? ছড়া পড়ে নিবেন, কাম শেষ। আচ্ছা, ছড়া পড়ার দরকার নাই ভাই, আমি পড়েছি পাণ্ডিত্য দেখানোর জন্য, আপনার পড়ার কোনো দরকার নাই। কেন? যদি নিয়ম বোঝেন তাহলে পড়া লাগবে না। ছড়া কেন পড়া লাগবে না বলেন তো? নিচের কোন শব্দের স্বভাবতই মূর্ধন্য হয়েছে? নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়েছে? জনকণ্ঠ কি বুঝিয়ে দিব বাবুল আক্তার? জনকণ্ঠ কি বুঝিয়ে দিব বাবা? আমি বুঝি নাই, জনকণ্ঠটা কি বুঝিয়ে দিব বলেন? বাবুল আক্তার জনকণ্ঠের কি বুঝিয়ে দিব সেটা বলেন। বুঝি নাই আপনার কথা। জন বানান দন্তন্য, কণ্ঠ বানান মূর্ধন্য, আপনি কি বোঝাবো? আমি বুঝি নাই। জন বানান দন্তন্য, কণ্ঠ বানান কি মূর্ধন্য, আর জি আচ্ছা, এখন আমরা বললাম যে আপনি যদি কোথায় কোথায় স্বভাবতই মূর্ধন্য হয়েছে এটা আপনার বোঝার দরকার নাই। কেন বোঝার দরকার নাই? যে নিচের কোন শব্দের স্বভাবতই মূর্ধন্য হয়েছে, তিনটা তাহলে কোনো না কোনো নিয়মে থাকবে, আর একটা নিয়মের বাইরে। আপনি যদি নিয়ম বোঝেন ভাই, নিয়ম যদি বোঝেন তাহলে কোনটি স্বভাবতই হয়েছে, তাহলে তিনটাতে তো কোনো না কোনো একটা কারণে হবে, আর একটা কারণ ছাড়া। তাহলে কারণগুলি যদি বোঝেন তাহলে এই কারণ এই কারণ এই কারণ, তাহলে আরেকটা হয়েছে কি সেখানে কোনো কারণ নেই। বাণিজ্য, দেখেন প্রশ্ন করলো বাণিজ্য শব্দে মূর্ধন্য কেন হয়েছে? তাহলে বাণিজ্য কেন হয়েছে? তিনটা কারণ দিলেও সব আছে নাই। টবর হয়েছে না, তাহলে কেন হয়েছে? তারপরে তো দ্যাট ইজ খুশখুশ। এই ঠিক আছে। আচ্ছা, আর কিছু কিছু জায়গায় মূর্ধন্য ব্যবহৃত হতে পারবে না। এতক্ষণ বললাম কোথায় কোথায় পারবে, কোথায় কোথায় পারবে, এবার বলছি কোথায় কোথায় পারবে না। লেখেন কোথায় কোথায় মূর্ধন্য ব্যবহৃত হতে পারবে না। কোথায় কোথায় পারবে না? এক নম্বর লিখবেন, বিদেশি ভাষা হতে, বিদেশি ভাষা হতে আগত শব্দে, বিদেশি ভাষা হতে আগত শব্দে কখনোই, বিদেশি ভাষা হতে আগত শব্দে কখনোই মূর্ধন্য ন ব্যবহার করা যাবে না। বিদেশি ভাষা হতে আগত শব্দে, শিক্ষার্থী বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, বিদেশি ভাষা হতে আগত শব্দে কখনোই মূর্ধন্য ন ব্যবহার করা যাবে না। দেখেন আমরা একটা নিয়ম দিয়েছি, ট বর্গের সাথে যুক্ত অবস্থায় সাধারণত মূর্ধন্য হয়। দিয়েছি ট বর্গের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য হয়। তাহলে আমরা এখন লিখবো ডেন্টাল। কি লিখবো? ডেন্টাল। তাহলে আমরা ট বর্গের সাথে মূর্ধন্য দিব। আমরা লিখবো সেন্টার। তাহলে ট বর্গের সাথে মূর্ধন্য দিব না, দেওয়া যাবে না। টবরের সাথে আছে কিন্তু মূর্ধন্য ব্যবহার করা যাবে না, প্রহিবিটেড। কেন? ডেন্টাল, মেন্টাল, সেন্টার, কন্টিনেন্টাল, এক্সপেরিমেন্টাল, ওরিয়েন্টাল, অ্যাক্সিডেন্টাল, সেন্টিমেন্টাল, কোনোভাবে এগুলোতে মূর্ধন্য ব্যবহার করা যাবে। বিদেশি ভাষা থেকে আগত শব্দে মূর্ধন্য ব্যবহার করা যাবে। দেখেন কর্নেল, কর্নেল অনেকে এইভাবে লেখে কর্নেল। কেন কর্নেল এইভাবে লেখে? যুক্তি কি বলছে? কেন রেপ আছে মিয়া, ফাজলামি করে, রেফের পরে রেপ মানে তো র, র এর পরে মূর্ধন্য হবে। অনেক বাঘা পণ্ডিত আছে
ফার্নিচার বানান, ফার্নিচার এইভাবে লেখে কেন? ওই যে রেফের পরে, রেফ মানে কিন্তু র, রেফ তো কোনো বর্ণ না, রেফ মানে র, রেফের পরে মূর্ধন্য হবে না। কর্নেল, ফার্নিচার এগুলোতে মূর্ধন্য, রেফ থাকা সত্ত্বেও মূর্ধন্য ব্যবহার করা যাবে না, কারণ ইংরেজি শব্দ। বুঝা গেছে ভাই? ইংরেজি শব্দে মূর্ধন্য ব্যবহার করা যাবে। কোরআন, ইরান, তুরান, ট্রেন, জার্মান, ট্রেন রফলার পরে মূর্ধন্য হবে, রয়ের পরে জার্মান, রয়ের পরে ম আছে পবর্গের গুণ, তারপর মূর্ধন্য হবে। কোরআন, রয়ের পরে আ আছে, তারপরে কি মূর্ধন্য হবে? আমরা যে 2 নম্বর নিয়মে বললাম বিরাগ পর স্বরবর্ণ থাকলে মূর্ধন্য হয়, কিন্তু হবে না। কেন? বিদেশি ভাষাতে কাগজ শব্দে মূর্ধন্য ব্যবহার করা। আর কোথায় লেখেন? ত বর্গের সাথে যুক্ত অবস্থায় লেখেন, ত বর্গ, ত বর্গের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য ব্যবহৃত হয় না। ত বর্গ, ত বর্গ কি কি? ত থ দ ধ দন্তন্য, ত বর্গের সাথে যুক্ত অবস্থায় লিখে নেন, ত বর্গের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য ন ব্যবহার করা যাবে। যেমন কি? যেমন হচ্ছে কি? যেমন হলো এই যে দন্ত, যেমন কি অন্ত, যেমন কি গ্রন্থ, যেমন কি বৃন্দ, যেমন কি বন্ধন। তাহলে সব ভুল, এগুলো সবই ভুল। কেন ভুল? মাত্রা দেয়নি, এগুলোতে মাত্রা কি করতে হবে? মাত্রা দিতে হবে, এগুলিতে মাত্রা দিতে হবে। হ্যাঁ, লেখা আছে, কারণ বেটারা বোঝে না, মডার্ন লেখা আছে। কেন? ওই বেটারা বোঝে যে রেফের পরে মূর্ধন্য হয়, ওই বোঝে যে রেফের পরে কি মূর্ধন্য হয়, কিন্তু মডার্ন যে ইংরেজি শব্দ এটা বোঝে না। বুঝতে পারলেন? হ্যাঁ, এটা যদি বুঝতো তাহলে তো আর বাংলাদেশে বানান নিয়ে এত সমস্যা থাকতো না। জি, তাহলে অন্ত, দন্ত, গ্রন্থ, বৃন্দ, বন্ধন, বন্ধনা, বন্ধুত্ব, বন্দি, এই সমস্ত বানানে কোনোভাবে মূর্ধন্য ব্যবহার করা যাবে না। কেন? বলে দিয়েছে ব্যাকরণ, ত বর্গের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য ব্যবহার করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বিদেশি ভাষাতে কাগজের সাথে মূর্ধন্য ব্যবহার করা যাবে না, ত বর্গের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য ব্যবহার করা যাবে না। আরেকটি জায়গা আছে দেখেন, সমাসবদ্ধ শব্দে, সমাসবদ্ধ শব্দে নত্ব বিধান প্রযোজ্য হয় না। সমাসবদ্ধ বা সমাস সাধিত শব্দের ক্ষেত্রে নত্ব বিধান প্রযোজ্য। কোন একটি শব্দ যদি সমাসবদ্ধ হয়, সমাস সাধিত হয়, সেই ক্ষেত্রে নত্ব বিধান প্রয়োগ করা যাবে। আপনি ঠিকই বলেছেন, ওদেরকে একটু আমার বিজ্ঞাপন দিয়ে আমার কোর্সে ভর্তি করাই দিবেন, ঠিক আছে? তাহলে বেটারা সব ঠিক হয়ে যাবে। কি বললাম? সমাসবদ্ধ শব্দ, সমাসবদ্ধ শব্দ, ওই যে দুর্নাম, ওই যে দুর্নীতি, ওই যে সর্বনাম, বুঝতে পারলেন? ত্রিহায়ন, এইরকম কিছু শব্দ আছে। ত্রিহায়ন, তারপরে আছে সর্বনাম, তারপরে আছে ত্রিনয়ন। এখন দেখেন এই যে ত্রিনয়ন, ত্রিনয়নে ত্রি, রয়ের পরে তো মূর্ধন্য হওয়ার কথা, রয়ের পরে কি মূর্ধন্যের কথা। সর্বনাম, তাহলে রয়ের পরে প বর্গের বর্ণ আছে, আমরা বলেছি রয়ের পরে প বর্গের বর্ণ থাকলে মূর্ধন্য হবে, হয়নি। এই যে ত্রি, রয়ের পরে হ আছে, আকার আছে, অন্ত আছে, মূর্ধন্য হবে না, কি হবে? দন্তন্য হবে। সমাস সাধিত শব্দ, সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে মূর্ধন্য অর্থাৎ নত্ব বিধান প্রযোজ্য হবে না। 3টি জায়গায় মূর্ধন্য ব্যবহার করা কোনোভাবে যাবে না, প্রহিবিটেড। কোথায় কোথায়? আবার মনে করে দিই, বিদেশি ভাষা থেকে আগত শব্দে কখনোই মূর্ধন্য হবে না, ত বর্গের সাথে যুক্ত অবস্থায় কখনোই মূর্ধন্য হবে না, সমাস সাধিত শব্দের ক্ষেত্রে কখনোই মূর্ধন্য হবে না, যা খুশি তাই থাক, কোনোভাবে প্রযোজ্য নয়। ঠিক আছে? এই হচ্ছে আমাদের নত্ব বিধান। এই নত্ব বিধানের পরে আমরা শিখবো কি সত্য বিধান।
একই রকম নিয়ম, প্রায় একই, অনেকটাই সেম টু সেম, মানে সেম সেম, বুঝতে পেরেছেন? জি, সেম সেম। তো আমরা সেম সেম করে শিখে নেব। হ্যাঁ। তারপর মামুর মুঠা পরীক্ষাকে বলবো যে কাকে লাড়তে কাকে লেড়েছিস, জুয়েল কিবরিয়ার ছাত্রকে লেড়েছিস, মামুর মুঠা বাঘের লেজে আঙ্গুল দিয়েছিস। হ্যাঁ, এখন দেখেন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন শিখবো শব্দবিধান। আমি আবার বলছি নত্যবিধান মানে শব্দবিধান। আসলে আমাদের শব্দবিধান শেখা অলরেডি হয়ে গেছে। নত্যবিধান শিখেছে মানে শব্দবিধান হয়ে গেছে, দুটো এক। কেমনে হয়ে গেছে? আচ্ছা দেখেন, আমি কিন্তু নিয়মটা ইচ্ছে করে মুছে লিখে রেখেছি একটা কারণে, যে আমি আর লিখবো না, শুধু এটাই আবার মেরে দিব। কেমনে মেরে দিব দেখেন, আপনারা থ্রি ইডিয়টস এই সিনেমাটি অনেকে দেখেছেন, দেখে থাকতে পারেন অনেকেই। তো ওইখানে দেখবেন একটা সাইলেন্সার নামে একটা ক্যারেক্টার ছিল, সাইলেন্সার। তো সে সাইলেন্সার একটা ভাষণ লেখে, কি করবে সে, ওই যে উৎসব অনুষ্ঠানে সে ভাষণটা পড়বে, কিন্তু বেটা ভালো বোঝে না হিন্দি শব্দ, সে ওই দুবেজির কাছ থেকে অর্থাৎ লাইব্রেরিয়ানের কাছ থেকে লিখে নেয়, লিখে নিয়ে মুখস্থ করে সে ক্লাসে পড়বে আর কি, ঠিক আছে? তো সে ভাষণটা লেখে, এর এক ফাঁকে আমির খান আমাদের হিরো কি করে, ওই ভাষণটা চেঞ্জ করে দেয়। পুরোটাকে চেঞ্জ করে দেয় না, পুরোটা চেঞ্জ করে দেয় না, কি করে, দুই একটি বর্ণ, দুই একটি শব্দ চেঞ্জ করে দেয়। যেমন চমৎকার করে দেয় কি বালাৎকার, তাই না? এরকম আরো দুটি শব্দ, এক দুটি বর্ণ চেঞ্জ করে দেয়। তো আমরা এই যে আমাদের যে নত্য বিধান আছে, কি আছে? নত্য বিধান। এই নত্য বিধানকে আমরা কি করব, এবার সত্য বিধান বানাবো। কেমনে সত্য বিধান বানাবো? ওই যে এমনি আমির খান যেমনি চমৎকারকে বলাৎকার বানিয়েছিল, হ্যাঁ জি, আমরা কেমনে বানাবো এখন দেখেন, এখানে স্রেফ মূর্ধন্যকে মূর্ধন্য করবো, মূর্ধন্য কে কি করব, মূর্ধন্য। দেখেন আমি সংজ্ঞাটা লিখে রেখেছি, এখানে দুটো জায়গায় মূর্ধন্য আছে, সংজ্ঞায় দুটো জায়গায় মূর্ধন্য আছে। এই যে একটা মূর্ধন্য আর এই যে একটা মূর্ধন্য, দুটো মূর্ধন্যের জায়গায় শুধু কি মূর্ধন্য স করব, তাহলে সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে, সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু সংজ্ঞা পুরোটা যা ছিল একই সেম টু সেম রেখেছি, শুধু ওই যে চমৎকার যেমন বালাৎকার হয়েছিল, আমার মূর্ধন্যের জায়গায় শুধু মূর্ধন্য স লিখেছি, সংজ্ঞাটা হয়ে গেছে। দেখেন তৎসম বা সমস্ত শব্দে মূর্ধন্য স এর ব্যবহারের নিয়ম বা বিধানকে সত্য বিধান বলে। সংজ্ঞা শেষ। নিয়ম কি? রির স এর পরে মূর্ধন্য হয়, নিয়মটা লিখে রেখেছি এক নম্বর নিয়ম। এবার শুধু বলবো রি র এর পরে কি হয়, মূর্ধন্য স হয়। রি র স এর পরে মূর্ধন্য হয়, রি র স এর পরে মূর্ধন্য হয়। আর এবার কি লিখছি আমি, রি র এর পরে মূর্ধন্য স হয়। রি র এর পরে, মানে কোন শব্দে যদি রি থাকে বা র থাকে তাহলে তারপরে মূর্ধন্য স হয়। যেমন কি রি শি, যেমন কি কৃষক, যেমন কি কৃষণ, যেমন কি কৃষা, বুঝতে পারলেন? যেমন কি কর্ষণ, যেমন কি বর্ষণ, যেমন কি ধর্ষণ ইত্যাদি। তাহলে এই যে কৃষক শব্দে কেন মূর্ধন্য স হয়েছে, যদি বিশেষ প্রশ্ন করে বিএসসি কিংবা অ্যাডমিশন কিংবা প্রাইমারি কিংবা নিবন্ধন যাই হোক না কেন, কৃষকে কেন মূর্ধন্য স হয়েছে, রি এর পরে। কৃষতে কেন হয়েছে, রি এর পরে। কর্ষণে কেন হয়েছে, রেফ, রেফ, রেফ মানে র, রেফ তো বর্ণ না, আসলে বর্ণটা র, র সংক্ষিপ্ত রূপ। বর্ষণে র এর পরে, ধর্ষণে র এর পরে। তাহলে রি র এর পরে মূর্ধন্য স হয়। ওখানে বলেছি রি র স এর পরে মূর্ধন্য হয়, আর এখানে বলছি রি র এর পরে মূর্ধন্য স হয়। কৃষ্ণ, তাহলে মূর্ধন্য স হয়েছে না কৃষ্ণতে, কেন হয়েছে, রি এর পরে। তৃষ্ণাতে মূর্ধন্য স হয়েছে কেন, রি এর পরে।
ওইখানে দেখেন একটা নিয়ম বলেছিলাম, ট বর্গের সাথে যুক্ত অবস্থায় সাধারণত মূর্ধন্য হয়, মানে এই যে 3 নম্বর নিয়মটা দেখেন, ট বর্গের সাথে যুক্ত অবস্থায় সাধারণত মূর্ধন্য না হয়। এবার কি বলবো, ট বর্গের সাথে যুক্ত অবস্থায় সাধারণত কি মূর্ধন্য স হয়। ওখানে বলেছে মূর্ধন্য ন হয়, আর এখানে কি বলবো মূর্ধন্য স হয়। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন, কেউ কোনো অগামকা যদি থাকেন কাছে, যে স্যার একবার বললেন যে নিরবসের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য হয়, এখন আবার বলছেন নিরবসের সাথে যুক্ত মূর্ধন্য স হয়, মানে এটা কি ফাজলামি? যখন যাবে সেটাই, আবার যখন ন লাগবে তখন মূর্ধন্য হবে, আর যখন স লাগবে তখন মূর্ধন্য স। ঋরস্বর পর যদি নয়ের দরকার হয় তাহলে মূর্ধন্য, আর ঋরস্বর সাথে যদি শয়ের দরকার হয় তাহলে কি মূর্ধন্য স। জি হ্যাঁ, রিকোয়েস্ট জি করেন সাব্বির। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা কি বলবো, আমরা এই যে এখন লিখবো কি নষ্ট, আমরা লিখবো কি কষ্ট, আমরা লিখবো ষষ্ঠ, আমরা লিখবো উষ্ঠ, তাই না? আমরা লিখবো বৃষ্টি, আমরা লিখবো বৃষ্টি। হ্যাঁ, তাহলে এইরকম অনেক শব্দ আছে, শত শত শব্দ আছে। কষ্ট, নষ্ট, ষষ্ঠ, স্পষ্ট, সৃষ্টি, বৃষ্টি, দৃষ্টি, কষ্ট, বৃষ্টি। ঠিক আছে, তাহলে এগুলোতে মূর্ধন্য ব্যবহার করবো, কখনোই কি দন্তস্ব ব্যবহার করবো। ট বর্গের সাথে যুক্ত অবস্থায় আমরা মূর্ধন্য। দেখেন তো নিয়মগুলো একই রকম না, একদম একই। ট বর্গের সাথে ন লাগলে মূর্ধন্য, স লাগলে মূর্ধন্য স, মূর্ধ। 3 নম্বর নিয়ম দেখেন। আচ্ছা, 3 নম্বর নিয়মের আগে, ঠিক আছে, কি করব, 3 নম্বর নিয়মের আগে আমরা একটা 2 নম্বর নিয়মটা করব, একটু ব্যতিক্রমী। একটা নিয়মটা আলাদা লিখবেন, জরুরি গুরুত্বপূর্ণ নিয়ম। দেখেন 3 নম্বর গুরুত্বপূর্ণ একটা নিয়ম লিখবেন, আলাদা, একটু আলাদা, একটু ডিফারেন্ট। অ আ ভিন্ন, অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি পূর্বে থাকলে, অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি পূর্বে থাকলে সাধারণত মূর্ধন্য স হয়। এটা জরুরি নিয়ম, মনোযোগ দিবেন। অ আ ভিন্ন, অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি পূর্বে থাকলে সাধারণত কি মূর্ধন্য স হয়। এখন অ্যাডমিশন টেস্টে প্রশ্ন হবে, বিসিএস এর প্রশ্ন হবে, অন্যান্য পরীক্ষার প্রশ্ন হবে, কোন স্বরবর্ণের ক্ষেত্রে মূর্ধন্য স হয় না, কোন স্বরবর্ণের ক্ষেত্রে মূর্ধন্য স হয় না। তাহলে উত্তর কি অ আ, উত্তর অ আ। অ আ এর ক্ষেত্রে স্বর মূর্ধন্য স হয় না, অ আ থাকলে মূর্ধন্য স হয় না, হয় কখন অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি, অ আ বাদ দিয়ে অন্য যে স্বরগুলি সেগুলি যদি পূর্বে থাকে তাহলে মূর্ধন্য স হয়। উদাহরণটা দেখেন, উদাহরণ। জি ধন্যবাদ তানজিদ হুদা। হ্যাঁ, শুদ্ধ হতে হবে ভাই, শুদ্ধ না হলে তো উপায় নেই, তাই না? শুদ্ধ না হয়ে কেমনে আপনি চলবেন, বুঝলেন নাই? দেখেন শিক্ষার্থী বন্ধু একটু লক্ষ্য করেন, দেখেন একটি শব্দ হচ্ছে, দেখেন আমরা যখন লিখছি দেখবেন একটা পরীক্ষা হয়েছিল 38 বিসিএস কিংবা 37 বিসিএস একটা প্রশ্ন হয়েছিল, দেখবেন শারীরিক কোশ্চেনে, যে পরিষ্কার আর পুরস্কার, পরিষ্কার পুরস্কার বা আবিষ্কার নমস্কার, এই টাইপের একটা প্রশ্ন হয়েছিল, দেখবেন। আমি ঠিক এক্সাক্ট মনে নাই আমার, 38 বা 37 বিসিএস একটা প্রশ্ন দেখবেন, বলা ছিল নিচের কোনটি শুদ্ধ, নিচের কোনটি শুদ্ধ। ওকে, তো এখানে দেখেন একটি শব্দ হচ্ছে পরিষ্কার, আর একটি শব্দ কি পুরস্কার, একটি শব্দ হলো আবিষ্কার, একটি শব্দ হলো নমস্কার। দেখেন তো কোনটা ঠিক, আমি যে চারটা দিয়েছি কোনটা ঠিক দেখেন তো। পরিষ্কার, পুরস্কার, আবিষ্কার, নমস্কার, কোনটা ঠিক?
দেখে বলেন কোনটা ঠিক? একটাও ঠিক না, একটাও ঠিক নাই। কেন ঠিক নাই শিক্ষার্থী বন্ধুরা? মাঝে মাঝে দন্তস্ব দিয়েছি, মাঝে মাঝে মূর্ধন্য দিয়েছি, তো ঠিক তো হওয়ার কথা, একটাও ঠিক না। কেন? ভালো করে মনোযোগ দেন যারা শিখতে চান। আমার কাছে যদি না শিখতে পারেন ভাই বাংলা ব্যাকরণ, বাংলাদেশে অন্তত আর শিখতে পারবেন না, এটা আমি লিখে চ্যালেঞ্জ করে বলতে পারি। তাহলে আপনাকে আমেরিকায় গিয়ে বাংলা শিখে আসতে হবে। বাংলাদেশে যদি বাংলা শিখতে চান, আমার কাছে এসেও শিখতে যদি না পারেন, আমার কাছে এসেও, তাহলে আপনার আর বাংলা শেখার কোনো কি সম্ভাবনা নাই, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। শামিলি আক্তার গাজী থাম দাঁড়া, উত্তর দিচ্ছি। আচ্ছা, পরিষ্কার হবে মূর্ধন্য ষ, পরিষ্কার কি মূর্ধন্য ষ, পুরস্কার হবে কি দন্ত স, আবিষ্কার হবে মূর্ধন্য স, নমস্কার হবে আবার কি দন্ত স। কেন? কারণ কি আপনাকে জানতে হবে। কারণ, কারণ হচ্ছে এই শয়ের পূর্বে কোন কার? ইকার, ইকার। এই শয়ের পূর্বে কি কার? ইকার, মানে মূর্ধন্য ষ। এই শয়ের পূর্বে কি কার? অকার, অ, তাহলে দন্ত স। এই শয়ের পূর্বে কি কার? ই, ই, তাহলে মূর্ধন্য ষ। এই শয়ের পূর্বে কি কার? অ। তাহলে শয়ের পূর্বে ভালো করে শুনেন, দন্ত শয়ের পূর্বে যদি অ বা আ থাকে, কি থাকে? অ আর আ, তাহলে দন্ত স। শয়ের পূর্বে অ বা আ আছে, তাহলে বুঝবেন দন্ত স। আর অভিন্ন যদি অন্য স্বর থাকে, অভিন্ন যদি অন্য স্বর থাকে, তাহলে মুদ্রা স্বর। এরকম অনেক শব্দ আছে, শত শত শব্দ আছে। ধরেন এই যে বললাম যে তস্কর, তাহলে তস্কর দন্তস্ব হবে। কেন দন্তস্ব হবে? এই যে শয়ের পূর্বে কি অ, অ, তাই না? কিন্তু আপনি নিষ্কর লিখবেন, নিষ্কর, তাহলে মূর্ধন্য ষ। কেন? ই। আপনি পরস্পর লিখবেন, তাহলে কি দন্ত স। কেন? অ। আপনি ভাস্কর লিখবেন, তাহলে দন্ত স। কেন? আ। কিন্তু আপনি কি করবেন? আপনি কি আপনি নিষ্পাপ লিখবেন, নিষ্পাপ, তাহলে মূর্ধন্য ষ। কেন? ই। তাই না? আপনি দুষ্কৃতি লিখবেন, দুষ্কৃতি, তাহলে মূর্ধন্য ষ। কেন? উ। এই যে উ এর পরে মূর্ধন্য ষ, ই এর পরে মূর্ধন্য ষ, কিন্তু আ এর পরে দন্ত স, অ এর পরে দন্ত স, ই এর পরে মূর্ধন্য ষ। এখন এখানে রস্যকারের পরে না, কিন্তু শয়ের পূর্বের কার কি? অ। শয়ের পূর্বের কার? শয়ের পূর্বের কারটা জানতে হবে। তাহলে এরকম শব্দ যত আছে, অনেক আছে, আপনি কি সব মুখস্থ করবেন? সাইজ দেখবেন, সাইজ, এই সাইজ দেখলে বুঝতে পারবেন যে মূর্ধন্য ষ হবে নাকি দন্তাস্ব হবে। একটা মজার জিনিস শেখায়, দেখেন শিক্ষার্থী বন্ধুরা তাকান আমার দিকে, এই বোর্ডের দিকে। একটা শব্দ হলো সম, সম মানে সমান, সম মানে কি? সম মানে হচ্ছে সমান, সমান, দন্তস্ব দিয়ে সমভাবে ভাগ করে দাও, সম অধিকার, সম। কিন্তু সমর পূর্বে যদি আমি বি যুক্ত করি, বিষম, তখন আর এটি হবে না, তখন প্যাট কেটে যাবে। প্যাট কেটে যাবে না, যে কেন প্যাট কেটে গেল? এই যে ইকার চলে এসছে, ইকার সম দন্তস্ব দিয়ে, কিন্তু আমি যদি সুযুক্ত করি, তাও এটি ভুল হয়ে যাবে, এই সঙ্গে প্যাট কাটিয়ে দিতে হবে। কিন্তু সমর পূর্বে যদি আপনি অযুক্ত করেন, অ, তাহলে আর প্যাট কাটার দরকার নাই, এবার দন্তস্ব ঠিক আছে। তাহলে বিষম লিখবেন, সুষম লিখবেন মূর্ধন্য ষ, কিন্তু অসম লিখবেন কি দন্তস্ব দিয়ে। বুঝতে পারলেন? একটি শব্দ দেখেন, সেধক, সেধক দন্তস্ব দিয়ে, সেধক, সেধক মানে সিদ্ধ করা, পরিষ্কৃত করা, জীবাণুমুক্ত করা, কিন্তু এর পূর্বে আপনি প্রতিযুক্ত করবেন, প্রতিষেধক, তাহলে এবার প্যাট কেটে মূর্ধন্য ষ। বুঝতে পারলেন? একটি শব্দ হলো সেক, দন্ত সহায়কার, সেক, সেক মানে তাপ দেওয়া, উত্তপ্ত করা, গরম করা, সেক, কিন্তু সেকের পূর্বে আপনি কি লাগাবেন? অভিযুক্ত করবেন, অভি, তাহলে অভিষেকের কি প্যাট কেটে মূর্ধন্য ষ। বুঝলেন? একটি শব্দ হচ্ছে স্থান, স্থান, একটি শব্দ স্থান, এই স্থানের পূর্বে দন্তস্ব দিয়ে না স্থান করাটা,
ত বর্গের সাথে দন্ত সাজি। এর পূর্বে আপনি কি অনু যুক্ত করবেন, অনু। যখনই অনু যুক্ত করবেন, এই যে উকারের পরে আর দন্ত স থাকবে না, উকারের পরে দন্ত সর জায়গায় কি মূর্ধন্য স হবে, আর মূর্ধন্য স যখন হবে তখন থয়ের জায়গায় ঠ হবে। মূর্ধন্য স এর সাথে তো ত থ যুক্ত থাকতে পারে, মূর্ধন্য স এর সাথে কি যুক্ত হবে, ট ঠ। তাহলে অনুষ্ঠানের শব্দ মূর্ধন্য স কেন হচ্ছে, এই যে অনু, উ এর কারণে, উ। আবার স্থানের পূর্বে অনু না লাগিয়ে যদি আমরা প্রতি যুক্ত করি, প্রতি, তাও ইকারের জন্য এই দন্ত স্বরটা মূর্ধন্য স হয়ে যাবে, আর থটা কি ঠ হয়ে যাবে। কি কেরামতি, তাই দেখেন, ব্যাকরণিক কেরামতি। বুঝতে পেরেছেন? তাহলে বলছে ব্যাকরণ যে স এর পূর্বে যদি অ আ থাকে, কি থাকে, অ আ, অ আ, অ আ থাকলে দন্ত স, আর অ আ ভিন্ন অন্য স্বর থাকলে কি মূর্ধন্য স। আর কিছু শব্দের স্বভাবতই মূর্ধন্য হয়, মূর্ধন্য স স্বভাবত, ওই যে মায়ের পেট থেকে। কেন, দ্যাট ইজ খুশখুশ। আমার এক ছাত্রী মেলাক্ষণ থেকে আশা লিখে বসে আছে, আশা যে স্যার এত কমেন্ট করে স্যার কোনো উত্তর দেয় না, কেমনে দিব বলেন। উনি কেন প্রশ্ন করেছেন দেখেন, আশা স এর পূর্বে আ আছে, আমরা একটু নিয়ম এখনই করলাম যে স এর পূর্বে অ আ থাকলে মূর্ধন্য স হবে না, স এর পূর্বে অ আ থাকলে মূর্ধন্য স হবে না, দন্ত স হবে। কিন্তু এখানে আমরা আশা কি মূর্ধন্য স দিব না দন্ত স দিব, অবশ্যই মূর্ধন্য স দিব। কেন, দ্যাট ইজ খুশখুশ, ওর ইচ্ছা তাই, পারলে তুমি ঠেকাও না, ওর নিয়ম মানার কি টাইম নাই, ও হলো ভিআইপি অথবা বেয়াদব বেয়ারা। এই যে মোদের গর্ভ মোদের আশা, আমরি বাংলা ভাষা না, মোদের গর্ভ মোদের আশা, আমরি বাংলা ভাষা। তাহলে স এর পূর্বে কোনকার, আকার, আকার। তাহলে আকারের পর কি মূর্ধন্য স হতে পারবে, তাই শিখালাম এতক্ষণ, শিখালাম যে না, আকার থাকলে মূর্ধন্য স হতে পারবে না। তাহলে আপনি লিখবেন মোদের গর্ভ মোদের আশা, আমরি বাংলা ভাষা হবে না। আপনার ভাষা মূর্ধন্য স কেন হয়েছে, ওই যে দ্যাট ইজ খুশখুশ, দ্যাট ইজ কি খুশখুশ। আচ্ছা, আসছি, ওখানে আসছি। আচ্ছা, তাহলে কোথায় রি র এর পরে মূর্ধন্য স হয়, ট বর্গের সাথে মূর্ধন্য স হয়, অ ভিন্ন অন্য স্বরধ্বনি পূর্বে থাকলে মূর্ধন্য স হয়, আর কিছু যদি সহজে মূর্ধন্য স। এবার কোথায় কোথায় হয় না, কোথায় কোথায় হয় না, হয় না, ভালো করে শুনেন। আচ্ছা, মূর্ধন্য স হয় না কোথায়, লেখেন, ওই যে বিদেশি শব্দে, কোথায়, বিদেশি শব্দে, বিদেশি ভাষা হতে আগত শব্দে কোনোভাবেই মূর্ধন্য ন কিংবা মূর্ধন্য স ব্যবহার করা যাবে না। বিদেশি ভাষা হতে আগত শব্দে মূর্ধন্য স ব্যবহার করা কোনোভাবেই একদমই যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা নিয়ম দিয়েছি এখানে, ট বর্গের সাথে মূর্ধন্য স। 2 নম্বর নিয়ম দেখেন, 2 নম্বর ট বর্গের সাথে মূর্ধন্য স দিয়েছি, না, নষ্ট, কষ্ট, ষষ্ঠ, ওষ্ঠ, দৃষ্টি, বৃষ্টি দিয়েছে অনেক শব্দ, কিন্তু মাস্টার লিখবেন, মাস্টার। তাহলে ঠিক আছে না, ঠিক থাকার কথা, নিয়ম অনুসারে ঠিক থাকার কথা মাস্টার, কিন্তু ঠিক না। অনেক মাস্টার এইভাবে লেখে, এটা ভুয়া মাস্টার। অনেক মাস্টার কি, অনেক মাস্টার এইভাবে লেখে না, যেটা ভুয়া মাস্টার, ভুয়া মাস্টার লেখা যাবে না। এখন ওই মাস্টার যদি বলে ট বর্গের সাথে মূর্ধন্য স হয়, আসলে হয়, কিন্তু হয় না। কেমনে হয় না, বিদেশি মাস্টার, তারপরে কি ডাস্টার, তারপরে কি পোস্ট, তারপরে কি স্টেশন, তারপরে কি স্টার। দেখেন এই যে স্টার, লাক্সের ছয় আমরা স্টার হয়ে যাই, জান না, লাক্সের ছয় আমরা কি স্টার হয়ে যায়। কোন স্টার হন, এই যে প্যাট কাটা স্টার, লাক্সের যেই ছোঁয়া দেবেন আর প্যাট কাটা স্টার হয়ে যাবেন। অরিজিনাল স্টার হইতে হলে লাক্সের ছোঁয়া দিয়ে কাম হবে না, লাক্সের ছোঁয়ায় কোনো কাম হবে না। অরিজিনাল স্টার হতে হলে, অনেক দোকানে স্টোর লেখা আছে, স্টোর,
অনেক পোস্ট অফিসে লেখা আছে পোস্ট অফিস, অনেক স্টেশনে লেখা আছে স্টেশন, প্যাট কাটা মূর্ধন্য ষ দিয়ে। কোনোভাবে এই শব্দগুলোতে আপনি তাকাবেন, স্যার দিকে শিক্ষার্থী তাকাবেন, যেদিকে তাকাবেন শুধু মনে হবে ভুল, সবই ভুল। স্যার দিকে এখন খালি লক্ষ্য করবেন, ফটোস্টেটের দোকানের দিকে তাকাবেন, দেখবেন প্যাট কাটা মূর্ধন্য ষ হয়ে দেওয়া, কিন্তু হবে না। বিদেশি শব্দের ক্ষেত্রে কোনোভাবেই মূর্ধন্য ষ ব্যবহার করা যাবে না, ঠিক আছে জি। আর কোথায় যাবে না দেখেন, ত বর্গের সাথে, কার সাথে? ত বর্গের সাথে যুক্ত অবস্থায়, ত বর্গের সাথে যুক্ত অবস্থায়, ত বর্গের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য ষ ব্যবহৃত হয় না। ত বর্গের সাথে যুক্ত অবস্থায়, ত বর্গের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য ষ ব্যবহৃত হয় না। ত বর্গ, ত বর্গ, ত থ দ দ মূর্ধন্য, ত বর্গের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য ষ হয় না। লিখবেন মুখস্থ, তাই না? দুস্থ, নিস্তার, নিস্তব্ধ, তাই না? এই যে দেখেন নিস্তার, তাহলে দেখেন এর পরে কি মূর্ধন্য ষ দিবেন নিস্তার বানানে? স্বরের পূর্বে ইকার আছেন, এটা তো বলেছি লিখি, হ্যাঁ? নিস্তার, নিস্তব্ধ, এইরকম শব্দ, অর্থাৎ ত বর্গের সাথে দুস্থ, হ্যাঁ বুঝতে পারলেন? দুস্থ, সুস্থ। তাহলে রস্যকার বা রস্যকার থাকা সত্ত্বেও ত বর্গের সাথে যুক্ত অবস্থায়, জি পাকিস্তান, জি জি। বৃষ্টি, বৃষ্টি না, বৃষ্টি, রিকার দিতে হবে, ইতিতে বৃষ্টি দিতে হবে, বয়রি। তাহলে তবরের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য ষ হবে না, ঠিক আছে? সমাসবদ্ধ শব্দের মূর্ধন্য ষ হয় না, কোথায়? সমাসবদ্ধ শব্দে, সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ষ হয় না। 3 নম্বর সমাসবদ্ধ। আর 4 নম্বর কি লেখেন, সাত প্রত্যয় যুক্ত শব্দে, সাত লিখে নেন, এই নিয়মটি জরুরি নিয়ম, সাত প্রত্যয় যুক্ত শব্দে মূর্ধন্য ষ হয় না। সাত প্রত্যয় যুক্ত শব্দে, কিছু শব্দের পিছনে সাত যুক্ত থাকে, আত্মসাৎ, অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ। বুঝতে পারলেন? আমার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল, আমার সব কিছু সে কি করেছে? আত্মসাৎ করে নিয়েছে। তাহলে সাত প্রত্যয়টা নিবন্ধন পরীক্ষা এসেছিল একটা সালের কোশ্চেন, কোন প্রত্যয়ের ক্ষেত্রে মূর্ধন্য ষ হয় না? তাহলে দেখেন অগ্নি সাত, তাহলে অগ্নি ইকার আছে, ইকার, ইকারের পরে মূর্ধন্য ষ কথা ছিল অগ্নি সাত। ধূলি সাত, তাহলে ইকার আছে, ধূলি সাত, ইকারের পরে মূর্ধন্য ষ কথা ছিল, বুঝেন নাই? ধূলি সাত, ভূমি সাত, হ্যাঁ অগ্নি সাত, আত্মসাৎ। এই যে বানানগুলি সাত প্রত্যয়যুক্ত শব্দে কখনোই মূর্ধন্য ষ ব্যবহার করা যায়। তো এই হচ্ছে আমাদের নত্ব বিধান এবং সত্য বিধান। আর একজন বলেছিল, প্রশ্ন করেছিল, স্যার মূর্ধন্য ন বানানটা দেখেন, মনে দীর্ঘ, ধরের দন্তান্ন, কেন দন্তান্ন? শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন করেছিলেন, যে নামটা আমার এখন নাই। দেখেন এই যে রে মানে র, র এর পরে ত বর্গের বর্ণ, র এর পরে তো নটা না, র এর পরে কি ত বর্গ, র এর পরে ত বর্গ থাকলে কি মূর্ধন্য হবে? র এর পরে থাকা লাগবে ক বর্গ বা প বর্গ। এটা হলো রেফ, রেফটা তো আগে, রটা তো আগে, এরপরে ধ, তো ধ থাকলে কেমনে মূর্ধন্য হবে? রয়ের পরে মূর্ধন্য হতো যদি রয়ের পরে কি থাকতো? ক বর্গ বা প বর্গের বর্ণ আছে কি এখানে? নাই, ফলে এটা মূর্ধন্য না হয়ে কি দন্তন্য হবে। শিক্ষার্থী বন্ধু কি জানি করেছিলেন, বুঝতে পারলেন না? রেফের পরে ত বর্গের বর্ণ আছে, তো ত বর্গের বর্ণ তো আমাদের ওই 2 নম্বর নিয়মে নাই। রেফের পরে মূর্ধন্য হতে হলে হয় ডাইরেক্ট পাশে হতে হবে, আর একটি দুটি বর্ণ পরে হলে কি থাকতে হবে? ক বর্গ বা প বর্গ থাকতে হবে। ক্লিয়ার? প্রশ্ন করেন এবার। এবার আমি 5 মিনিট আপনাদের প্রশ্ন নিব, নিয়ে শেষ করব, করে পরীক্ষার প্রশ্ন দিয়ে দিব। 3-4 মিনিট আপনাদের প্রশ্ন নিব। আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান বানান নিয়ে,
বাক্য শুদ্ধি না, বাক্য শুদ্ধি আগামী দিন। আগামী দিন আমি বাক্য শুদ্ধিকরণ করাবো, বাক্য শুদ্ধি, প্রয়োগ অপপ্রয়োগ, ঠিক আছে? জি। রয়ের সাথে তো অ আছে, অ থাকলে যে হবে না তাই তো বললাম রে গাধা। একটা তো বললাম যে অ আয়ের ক্ষেত্রে হবে না, অ আয়ের ক্ষেত্রে হবে না। সাব্বির কালকে 9:30 ক্লাস হলে ভালো হতো স্যার, ঠিক বলছেন, বাট দু একজন একটু আপত্তি করছে, ঠিক আছে? দু একজন একটু আপত্তি করছে, কেন? অনেকে রাত হয়ে যাচ্ছে বিধে একটু আপত্তি করছে। তো কালকে আপনারা যদি রিকোয়েস্ট করেন 9:30 আমি নিব, আমার কোনো সমস্যা নাই, কিন্তু দু একজন আপত্তি করছেন। তো আপনারা যদি সবাই চান 9:30 আমি 9:30 নিব। স্যার ঢাকাতে বেড়াতে আসবেন স্যার প্লিজ? হ্যাঁ, আজিজুল ইসলাম, ঢাকাতে তো যাই বাবা মাঝে মাঝে, এরপরে যখন যাব আমি আপনাদের গ্রুপে কমেন্টস করে যাব, ঠিক আছে? আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, একটু সেলফি মেলফি তুললাম, তাই না? জি। আমি এরপর যখন ঢাকা যাব তখন আমি আমার এই গ্রুপে আমি কমেন্টস করে যাব, আপনারা চাইলে আমার সাথে দেখা করবেন। বানানের নিয়ম মোটামুটি শেষ, নিয়ম, কিন্তু আমরা কিছু প্র্যাকটিস করব আর কিছু বাক্য শুদ্ধি করব আর কি। জি। তো ঠিক আছে, কালকেও 9:30, আপনারা যেহেতু অনেকেই 9:30 চাচ্ছেন, কালকে 9:30, কিন্তু তারপর থেকে আর না, কালকের পর থেকে এখন 9টায়। জি আচ্ছা, তাহলে 9:30, জি তাহলে আমরা কালকে 9:30 ক্লাস নেব, জি ইনশাল্লাহ। তাহলে আপনারা এখন যেহেতু আর কোনো প্রশ্ন কেউ করছেন না, তাহলে আমরা 11টায় আমরা প্রশ্ন দিয়ে দিব। হ্যাঁ, নিজের হাতে চা বানিয়ে খাবেন সাজ্জাদ সাইদ? জি ইনশাল্লাহ খাবো বাবা, আমি চা কফি খুবই পছন্দ করি, যেহেতু অন্য আর কিছু খাইনি, সুযোগও হয়নি বিড়ি টিড়ি খাওয়ার, হ্যাঁ অন্য কিছু খাওয়ার মধ্যে চা কফি খাই, তাহলে খুব খুশি হব, খাবো ইনশাল্লাহ। আচ্ছা, যে মেহেদি সাকিব আবার 9টায় বলছেন, ঝামেলা, এত দ্বিমত হলে মুশকিল। আচ্ছা, তাহলে 2টার মাঝামাঝি করে দিলাম, যান, সমস্যা আপনাদের কারো দেখবো না। 9টা 15 মিনিট, আমি কারো সমস্যায় শুনলাম না, 2টার মাঝামাঝি করে দিলাম, তর্ক বিতর্ক করবেন না। 9টা 15 মিনিট আগামীকাল ক্লাস নেবো। জি থ্যাংক ইউ। ইতোমধ্যে, ফাতিমা আক্তার, ইতিমধ্যে না, বানানটা হবে ইতোমধ্যে। জি, আমি কথা বলবো কালকে, আরো কথা বলবো, আগামীকাল বানান শুদ্ধি বাক্য শুদ্ধি নিয়ে আরো কিছু কথা বলবো। জি ইনশাল্লাহ, বানান শুদ্ধির আরো কিছু বিষয়, ছোটখাটো বিষয় বাক্য শুদ্ধির সাথে সাথে ইনশাল্লাহ করাবো, কাজে কিছু কথাবার্তা আগামী দিনও বলবো, সমস্যা নেই। জি, শিক্ষিত লোকেরা অত্যন্ত বুদ্ধিমান, সরল কিভাবে, কিভাবে তো অন্য কিছু কিভাবে বলেন হাবিবুর রহমান, অন্য কিছু কিভাবে সেটাকে বলেন। হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ সাজ্জাদ, তারপরে মুনতাসির, জি থ্যাংক ইউ, শুভরাত্রি, ভালো থাকবেন। আমি এখন পরীক্ষার প্রশ্ন দেবো, ঠিক আছে? জি, পরীক্ষা দেন সবাই, কথা হবে আগামী দিন। আল্লাহ হাফেজ।